ওকে, তাহলে আমরা হচ্ছে আজকে তোমরা মোটামুটি এখানে যারা আসছো তারা কিন্তু আসলে ফেসবুকে ছিলে না, এটা আমি নিশ্চিত। কারণ এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমরা অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে তোমাকে নিশ্চিত করছি যে আমরা আসলে ক্লাসটা শুরু করেছি, এবং এর মাধ্যমে কি তোমরা হচ্ছে চলে এসেছো, ঠিক আছে। সো অ্যাপ নোটিফিকেশন এই জিনিসটা কিন্তু আমরা আশা করি আমাদের 196 জনের জন্য হচ্ছে কাজে লেগেছে। আচ্ছা ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, এটা হচ্ছে বিএসসিদের ক্লাস। সাউন্ডটা হচ্ছে আমি এটা নিচের দিকে ছিল, এর জন্য হচ্ছে সাউন্ডটা ঠিক করে শোনা যায়নি। ওকে, সমস্যা নেই। সো অ্যাপ নোটিফিকেশন দিয়ে তোমরা হচ্ছে আমাদের এখানে চলে এসেছো। এখন আমরা আসলে আজকে এখানে কি আলোচনা করতে যাব সেটা হচ্ছে প্রথমত প্রাণীবিজ্ঞানের 1200 এমসিকিউ আছে, সেই 1200 এমসিকিউ থেকে আমরা হচ্ছে নির্দিষ্ট কিছু এমসিকিউ কিংবা হচ্ছে টপিক তোমরা আসলে শেষ মুহূর্তে কি দেখবা না দেখবা সেটা আসলে এখান থেকে একবার চেক করে নিবা, ঠিক আছে, আমাদের সাথে। এরপরে পরবর্তীতে আমরা হচ্ছে শেষ সময়ের কিছু ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করব, যে আসলে শেষ সময় আমাদের মানসিক প্রস্তুতি কীরকম হওয়া উচিত। তারপরে আমরা হচ্ছে আমাদের যে ইউটিউবে আমরা হচ্ছে বেশ কিছু নতুন কথাবার্তা আপলোড করেছি, সেই ব্যাপারে একটু কথা বলবো, এবং সবার শেষে আমাদের অ্যাপটা নিয়ে কথা বলবো। এবং এখানে হচ্ছে আমাদের কিছু শিক্ষার্থীর এখনও কয়েক প্রবলেম আছে, এই প্রবলেমগুলো আমরা হচ্ছে সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। কিছু ব্যাপারে হচ্ছে আমরা তোমাদের একদম পাবলিকলি ফ্রেশ থাকতে চাই, এবং হচ্ছে তোমাদেরকে একদম সুন্দর মতো, অর্থাৎ পাবলিক হোক প্রাইভেট হোক, একদম সব ধরনের সমস্যার সমাধান করে দিতে চাই, ঠিক আছে। আচ্ছা, সাউন্ড বাড়াতে হলে মূলত আমার কণ্ঠ দিয়ে বাড়াতে হবে। সো আশা করি আমি ক্লাসটা শুরু করলেই কণ্ঠ দিয়ে বাড়াতে পারবো, ঠিক আছে। আচ্ছা, সো আমি তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি, আমাদের যারা কোর্সে আসো তাদের জন্য আরও একবার দেখিয়ে দিচ্ছি যে তুমি আসলে আমাদের এই যে 1200 এমসিকিউ এটা আসলে কীভাবে তোমরা পাবে, ঠিক আছে। এটা গতদিন ক্লিয়ার করার পরেও তোমরা হচ্ছে অনেকে আমাদের সেলস টিমে একটু ঝামেলা করছো, আশা করি এটা হচ্ছে আগামীকাল থেকে হবে না, ওকে। আচ্ছা, সো তুমি হচ্ছে তোমার অ্যাপসের মধ্যে যাবা, দেন হচ্ছে কোর্সে ক্লিক করবা। তারপরে হচ্ছে তুমি যেই কোর্সে আছো, মনে করো তুমি 30 ডেজ নার্সিং এক্সাম ব্যাচে আসো, তো তুমি কি করবা, স্টার্ট লার্নিংয়ে ক্লিক করবা। ক্লিক করার পরে এই যে একদম বড় করে লেখা আছে, দেখো আমার থেকেও বড় করে লেখা আছে জিনিসটা, ঠিক না? আমার থেকেও কিন্তু বড় করে লেখা আছে যে এখানে কই যে 1200 এমসিকিউ, ঠিক আছে। এটার পরে কিন্তু আসলে আমার মনে হয় না আর প্রয়োজন আছে নতুন করে জিজ্ঞেস করার যে ভাইয়া 1200 এমসিকিউ কোথায়, কোথায় সেই 1200 এমসিকিউ, ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, এরপরে তুমি এখানে ক্লিক করবা, তারপরে হচ্ছে এই লিঙ্কটার উপরে ক্লিক করবা। ক্লিক করার পরে গো টু লিঙ্ক, এখানে ক্লিক করলেই তোমাকে একদম সাথে সাথে এখানে নিয়ে আসবে। তারপরে দেখো এখানে আবার বড় করে লেখা 1200 এমসিকিউ। 1200 এমসিকিউতে তুমি ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে তোমার এখানে দেখছো এমসিকিউ সাধারণ বিজ্ঞান, তারপরে হচ্ছে রসায়ন প্রথম, তারপরে বোটানি, প্রাণীবিজ্ঞান, পদার্থ সব কিছু দেওয়া আছে। এবং তোমাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যারা হচ্ছে আমাদের সাধারণ বিজ্ঞান আছো, সেটা হচ্ছে আমি একটু সকালে হালকা শিখছিলাম, হালকা না বেশ ভালোই শিখছিলাম, এর জন্য হচ্ছে তোমাদেরকে এখন পর্যন্ত এটা প্রোভাইড করতে পারিনি। আশা করি হচ্ছে কালকে সকাল কিংবা হচ্ছে দুপুরের মধ্যে তোমরা এটা পেয়ে যাবে, এবং এটা পড়তে কিন্তু তোমাদের খুব একটা বেশি সময় প্রয়োজন হবে না। বাট অলরেডি হচ্ছে আমাদের প্রায় 100-র মতো আপলোড করা আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো আমরা হচ্ছে এখন আজকে কি দেখবো, প্রাণীবিজ্ঞান দেখবো। সো প্রাণীবিজ্ঞানে ক্লিক করলাম, এই যে আমাদের কিন্তু এটা চলে আসছে, ঠিক আছে। আমরা হচ্ছে এখন এটা থেকে ডাউনলোড করতে হবে না, ডাউনলোড আসলে করতে হবে না, ওকে ডান। এই যে এই পর্যন্ত হচ্ছে। আচ্ছা, আমরা কি সব কিছু দেখতে পাচ্ছি? আমাকে একটু তোমরা জানাও যে আমরা কি সব কিছু দেখতে পাচ্ছি এখন? হ্যাঁ হ্যাঁ, দোয়া তারপরে হচ্ছে মোনাজাত সব কিছুই হবে, বাট আপাতত আমাকে একটু নিশ্চিত করো যে আমরা আসলে সব কিছু দেখতে পাচ্ছি কিনা। হ্যাঁ, আমরা কি সব কিছু দেখতে পাচ্ছি না? এখন সাউন্ড শোনার কথা। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে হচ্ছে জিসান নিশ্চিত করেছে যে হ্যাঁ সব কিছু ক্লিয়ার, লামিয়াও ক্লিয়ার করেছে। আচ্ছা, সো আমরা আমাদের যে 12টা অধ্যায় আছে, এই 12টা অধ্যায় সম্পর্কে আমরা হচ্ছে মোটামুটি আলোচনা করব। কীরকম আলোচনা, যে এই টপিক থেকে। আচ্ছা, আমার ক্লাসে আজকে একটু সাউন্ডটা কম, আমার গলাটা একটু বসে আছে হয়তোবা, এর জন্য আর কি, ঠিক আছে। আশা করি এখন ঠিক হয়ে যাবে, ওকে। আচ্ছা, সো দেখো আমাদের হচ্ছে এখানে কি বলছি, আমরা হচ্ছে আচ্ছা, সো আমাদের কি বলছে, প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, এই অধ্যায়টা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো, ঠিক আছে। প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। আচ্ছা, সো তোমাদের আগে আমাকে একটু বলো যে প্রাণীবিজ্ঞানের প্রস্তুতি কেমন, এটা একটু আমাকে জানাও তো। আমাকে একটু জানতে হবে যে আসলে প্রস্তুতিটা কেন, এরপর থেকে আর সাউন্ড আর কীভাবে বাড়াবো আমি বুঝতেছি না। এটাই তো সর্বোচ্চ, এটাই তো সর্বোচ্চ, এর বেশি আর কি হতে পারে। তোমার ফোনের সাউন্ডটা বাড়াও। আমাকে একটু বলো যে তোমাদের হচ্ছে এই প্রাণীবিজ্ঞানের
প্রস্তুতি কেমন, কারণ হচ্ছে আমাদের প্রাণীবিজ্ঞানের প্রস্তুতি অনুযায়ী আমাদের প্রায় 6 থেকে 7 মার্ক এটা আমাদেরকে হচ্ছে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? সাউন্ডের কী হয়েছে, দাঁড়াও দেখি তো। আচ্ছা, তোমরা একটু জানাও তো আমাকে যে আসলে তোমাদের প্রাণীবিজ্ঞানের প্রস্তুতি কেমন। আচ্ছা, তোমরা একটু জানাও তো আমাকে যে আসলে তোমাদের এর থেকে বেশি সাউন্ড তোমাদের কি প্রয়োজন হবে আমি বুঝতেছি না, বুঝছো? এর থেকে বেশি সাউন্ড আর কি প্রয়োজন হবে বুঝতেছি না আসলে। এখন লাউড স্পিকার লাগাতে পারি, বুঝছো? এখন ঠিক আছে? এখন ঠিক আছে কিনা একটু জানাও। সেম কমেন্ট বারবার করলে তো আমার জন্য একটু নার্ভাসনেসের ব্যাপার হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বিএসসিদের ক্লাস। এখন কি ঠিক আছে সব? আচ্ছা ঠিক আছে, অনেকেই হচ্ছে যেহেতু কমেন্ট করছে যে শোনা যাচ্ছে, তাহলে হচ্ছে আমরা এখন সামনে আগাই। আচ্ছা, সো তোমাদের অনেকেরই প্রিপারেশন হচ্ছে, বলতেছো যে আসলে ভালো খারাপ মিলিয়ে, বাট আমাদের এই অধ্যায়টা বা হচ্ছে এই প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে কিছু অধ্যায় আমাদের একদম ভালো মতো পড়তে হবে এবং একদম ঠিকঠাক করে পড়তে হবে, এবং সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে একদম, আমরা যদি হচ্ছে 5 স্টারের দিকে লক্ষ্য করি, ঠিক আছে? আমরা যদি 5 স্টার দিই তাহলে একদম প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আমাদের রক্ত সংবহন, ঠিক আছে? একদম প্রথমে কি আসে? রক্ত সংবহন। ওকে, এটা তোমাদেরকে ম্যান্ডেটরি। তোমরা হচ্ছে তোমাদের যদি প্রশ্ন ব্যাংক খোলো তাহলে দেখবা যে এই অধ্যায় থেকে প্রতি বছর মিনিমাম হচ্ছে একটা কিংবা দুইটা প্রশ্ন আসবেই। সো রক্ত সংবহন তোমার জন্য সব থেকে বেশি ম্যান্ডেটরি। ওকে, আচ্ছা এটা গেল একটা। তারপরে দ্বিতীয় যেটা আসবে সেটা হচ্ছে আমাদের পরিপাক। ওকে, দ্বিতীয় কোনটা? দ্বিতীয় হচ্ছে পরিপাক। পরিপাক ও সংবহন। পরিপাক ও সংবহন। পরিপাক ও সংবহন থেকে আমাদের হচ্ছে, দুঃখিত, পরিপাক ও শোষণ। এটা থেকে কি আসবে? এটা থেকে তোমাদের হচ্ছে আরও হচ্ছে দুইটা অথবা একটা চলে আসবে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো এই দুইটা গেল। এরপরে 3 নাম্বার কোনটা? 3 নাম্বার হচ্ছে আমাদের এই যে প্রাণীর বিভিন্নতা। হ্যাঁ, প্রাণীর বিভিন্নতা হচ্ছে বেশ খানিকটাই গুরুত্বপূর্ণ এবং অন্তত পক্ষে এবারের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? প্রাণীর বিভিন্নতা, এটা গেল একটা। এই যে তিনটা, আমি হচ্ছে টোটাল 5টা লিখবো এখানে, ঠিক আছে? তারপরে 4 নাম্বারটা কোথায় লিখি? 4 নাম্বারটা হচ্ছে এখানে। তারপরে 4 নাম্বারটা হচ্ছে তোমাদের জন্য বিশেষভাবে, সেটা হচ্ছে আমাদের যে প্রতিরক্ষা আছে, কারণ তোমরা আসলে মূলত পড়বা কিভাবে? তোমরা আসলে মূলত তোমাদের যে প্রতিরক্ষা, আমাদের মানবদেহের জন্য যেইটা প্রতিরক্ষা, সেটা নিয়ে আসলে পড়াশোনা করবা, ঠিক আছে? আচ্ছা, সো 4 নাম্বারটা হচ্ছে প্রতিরক্ষা। এবং আর এটা কিন্তু আরও ভালো মতো, অর্থাৎ এই ব্যাপারটা, এই যে আমাদের অ্যানালাইসিস, এই অ্যানালাইসিসটা কিন্তু তোমরা যারা হচ্ছে আমাদের কোর্সে আসো তারা কিন্তু অনেক আগেই পেয়ে গিয়েছো, এবং আশা করি তোমরা হচ্ছে ওই অনুযায়ী হচ্ছে এতদিন ধরে পড়াশোনা করেছো। ওয়ালাইকুম আসসালাম। এবং 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের জিন তত্ত্ব, ঠিক আছে? সো এই কয়টা অধ্যায় নিয়ে হচ্ছে আমাদের মূলত সব থেকে বেশি প্রয়োজন হবে এই কয়টা অধ্যায় পড়া, বা এই কটা অধ্যায় নিয়ে বেশি বেশি রিভিশন করা। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই 5টা থেকে আশা করি আমাদের যেই 6টা এমসিকিউ বা 7টা এমসিকিউ হবে, এখান থেকে আমরা হচ্ছে মিনিমাম 5টা এমসিকিউ পেয়ে যাব, ঠিক আছে? সো প্রথম যেই প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, বা প্রথম অধ্যায়, সেটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, ঠিক আছে? তো এই অধ্যায় থেকে আমাদের বেশ কিছু টপিক আছে, যে টপিকগুলো থেকেই সাধারণত প্রশ্ন হয়। তার মধ্যে প্রথম যে প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছ, যে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার উদাহরণ 9 কোনটি? দ্বিপার্শ্বীয় বা হচ্ছে এই ধরনের প্রতিসাম্যতা, হ্যাঁ, প্রতিসাম্যতা, এই ধরনের জিনিসপত্র কিন্তু আমাদের অনেক বেশি হয়ে থাকে যে কোনো প্রকার অ্যাডমিশনে, নার্সিং বলো কিংবা হচ্ছে জিএসটি, যা কিছুই হোক না কেন সেখানে আসে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো এখন দেখো আমাদের কি বলছে, ডিপ্লোমাদের খুব একটা দরকার নাই, কারণ হচ্ছে ডিপ্লোমাদের পড়া আরও অনেক বেশি বেশি কিছু আছে, তো তোমরা হচ্ছে তোমাদেরটা পড়তে যাও, হ্যাঁ, যারা হচ্ছে ডিপ্লোমা দরকার নেই। আচ্ছা, সো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার উদাহরণ 9 কোনটি, এটা হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করছে। তো আমাদের এখান থেকে বাদ দিতে হবে কাকে? এখানে আমাদেরকে বাদ দিতে হবে যেটা আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যর উদাহরণ না, ঠিক আছে? সেটা আমাদের না, আমি সাউন্ড চেক করছি, সাউন্ড ঠিক আছে। তোমরা যারা এটা বলতেছো সেটা হচ্ছে তোমরা সাউন্ড বাড়াচ্ছ না, এর জন্য তোমাদের সাউন্ডটা কম শোনাচ্ছে। আচ্ছা, তো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের উদাহরণ 9 কোনটা, এটা আমাদেরকে অ্যান্সার করতে হবে। সো এখানে দেখো আমাদের হোমোস্যাপিয়েন্স বা হচ্ছে হোমো, এটা তো আমরা অবশ্যই হোমোস্যাপিয়েন্স যেহেতু করডাটা। তারপরে হচ্ছে এটা টেরিস, ঠিক আছে? টেরিস যেহেতু একটা নগ্নবীজী উদ্ভিদ হোক কিংবা হচ্ছে, দুঃখিত, ব্রায়োফাইটা টেরিডোফাইটা হোক, যেটাই হোক না কেন, সেটা কি আমাদের এই পর্বেরই অন্তর্ভুক্ত। এজন্য এটাও কি, এটাও হচ্ছে আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের উদাহরণ। তারপরে দেখো ফেজার ভাইরা, এটা কি? এটা হচ্ছে আমাদের ব্যাং, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে আমাদের ব্যাঙের বৈজ্ঞানিক উদাহরণ, দুঃখিত, বৈজ্ঞানিক নাম। সো যেহেতু এটা, এক সেকেন্ড, হ্যাঁ,
আচ্ছা, সো যেহেতু এটা বৈজ্ঞানিক নাম এবং আমরা জানি ব্যাংক কিসের অন্তর্ভুক্ত, ব্যাংক হচ্ছে আমাদের অ্যাম্ফিবিয়া বা হচ্ছে উভচরের অন্তর্ভুক্ত। সো এটাও হচ্ছে আমাদের কি, আমাদের করডাটা পর্বের অন্তর্ভুক্ত। তার মানে আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যর উদাহরণের মধ্যে এই তিনটেই কিন্তু অন্তর্ভুক্ত, কিন্তু কোনটা অন্তর্ভুক্ত না সেটা হচ্ছে যেটা এখানে ছিল না, মানে হচ্ছে সিলিওনা। ওকে, সিলিওনা এটা হচ্ছে আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের উদাহরণ নয়, কারণ বাকি তিনটা কি, বাকি তিনটা হচ্ছে আমাদের, আচ্ছা এখানে কি এটা পাইরিস, ও আচ্ছা আমি এখানে টেরিস দেখছি, দুঃখিত, হ্যাঁ আচ্ছা সরি, ওকে, ধন্যবাদ। সো এটা কি, এটা হচ্ছে সিলিওনা। তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার উদাহরণ নয় হচ্ছে সিলিওনা। এখন এটা আমার এমসিকিউর বিষয় না, আমার এমসিকিউর বিষয় হচ্ছে এইখানে যেটা আমরা লিখে রাখছি সেইটা। দেখো আমাদের এখানে কি কি আছে, গলীয় প্রতিসাম্যের উদাহরণগুলো দেওয়া আছে, ভলভক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা অনেক সময় কি ধরে পড়ি, আমরা হচ্ছে অনেক সময় আমাদের যেই নেমোনিক আছে কিংবা হচ্ছে এই টাইপ জিনিসপত্র দিয়ে পড়ি। সো তোমরা যদি নেমোনিক দিয়ে মনে রাখতে পারো কোনো ব্যাপার না, আর যদি হচ্ছে বারবার পড়তে থাকো যে ভলভক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া, তাহলেই তোমাদের মনে থাকবে, এটা কোনো বিষয় না। সো আমাদের এই জন্য আমরা হচ্ছে এখানে খুব একটা বেশি নেমোনিকের ব্যবহার করিনি, যেটা হচ্ছে বোটানির ক্ষেত্রে করেছিলাম। আচ্ছা, সো গলীয় প্রতিসাম্যটা গেল, তারপরে হচ্ছে অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্য, গলীয় প্রতিসাম্য যতটা গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অরীয় প্রতিসাম্য, কারণ এটার মধ্যে হাইড্রা আছে, ঠিক আছে। সো হাইড্রা, জেলিফিশ মানে হচ্ছে অরিলিয়া, অরিটা, তারপর হচ্ছে সিএনিমন বা হচ্ছে মেট্রিডিয়াম। সো তোমরা পড়ে যাবা জেলিফিশ, সিএনিমন, কিন্তু পড়ে যাবা না অরিলিয়া কিংবা হচ্ছে মেট্রিডিয়াম। কিন্তু এটাও তোমাদেরকে জানতে হবে, কারণ ইনকেস যদি তোমাদেরকে দিয়ে দেয় সেক্ষেত্রে তোমাদের এই ইংরেজিটা অ্যান্সার করতে হবে, ঠিক আছে। আচ্ছা গেল এটা, তারপরে হচ্ছে দ্বিঅরীয় প্রতিসাম্য, এটা হচ্ছে এই যে টিনোফোরা জাতীয় প্রাণীর দেহে, যেমন হচ্ছে সিওপ্লানা। তারপরে হচ্ছে দ্বিপার্শ্বীয়, এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটার মধ্যে আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের মধ্যে আমরাই আছি, যেমন হচ্ছে প্রজাপতি, ব্যাঙ, মানুষ, এরা, ঠিক আছে। আর সবার শেষে কি, সবার শেষে হচ্ছে অপ্রতিসাম্য, এবং অপ্রতিসাম্যের ক্ষেত্রে জাস্ট মনে রাখবা যদি অপ্রতিসাম্য দিয়েও দেয় সেটা দিবে শুধুমাত্র পিলা গ্লোবোসা বা হচ্ছে আপেল শামুক, ঠিক আছে, গ্লোবোসা। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়, ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে প্রতিসাম্যতা নিয়ে পড়বো, আমরা এই অধ্যায়ে প্রথম যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে প্রতিসাম্যতা। তাহলে তোমরা হচ্ছে একটু এখনই প্রতিসাম্যতার যেই উদাহরণগুলো আছে একবার করে দেখে ফেলো। এরপরে হচ্ছে আমরা এই যে দেখো, এরপরে হচ্ছে সংগঠন ক্রমমাত্রা, এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এই সংগঠন ক্রমমাত্রা এটার পড়ার জন্য কিন্তু আমাদের খুব একটা বেশি কষ্ট করতে হয় না, ঠিক না। সংগঠন ক্রমমাত্রা পড়তে কিন্তু খুব একটা বেশি কষ্ট করতে হয় না, কারণ কি, কারণ হচ্ছে আমরা যদি ক্রমটা জানি 1 থেকে 9 পর্যন্ত, যে 1 নম্বরে পরিফেরা, তারপরে হচ্ছে 2 নম্বরে নিডারিয়া, 3 নম্বরে হচ্ছে কি, 3 নম্বরে হচ্ছে প্লাটিহেলমিনথিস, তারপরে 4 নম্বর থেকে বাকি সবাই। সো আমরা কি পড়ছি যে একদম প্রথমে ওর শুধুমাত্র কোষই আছে, ঠিক না, ও কিন্তু কোনো প্রকার কি নাই, ওর কিন্তু কোনো প্রকার টিস্যু নাই। সো ওর প্রথমটা কি, ওর প্রথমটা হচ্ছে কোষ, তার মানে ও হচ্ছে শুধুমাত্র কোষীয় সংগঠন ক্রমমাত্রার প্রাণী। তারপরে কতগুলো কোষ একত্রিত হয়ে তোমার মনে করো টিস্যু গঠন করলো, তাহলে ও হচ্ছে কি, ও হচ্ছে টিস্যু সংগঠন ক্রমমাত্রার প্রাণী, কোষ টিস্যু সংগঠন ক্রমমাত্রার প্রাণী। এরপরে অনেকগুলো টিস্যু একত্রিত হয়ে প্লাটিহেলমিনথিসে কি গঠন করলো, অঙ্গমাত্রা গঠন করলো, এবং সবার শেষে 4 নাম্বার থেকে আমাদের 4 নাম্বার বা নেমাটোডা থেকে কি করলো না, 4 নাম্বার থেকে এটা কি, এটা হচ্ছে তন্ত্র সৃষ্টি করলো, তাহলে ও কি, অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। সো এই হচ্ছে মোটামুটি আমাদের সংগঠন ক্রমমাত্রার বিষয়। সো সংগঠন ক্রমমাত্রা এটাও একটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটা কিন্তু মনে রাখা খুব একটা বেশি কষ্টের বিষয় না। সো এই গেল হচ্ছে আমাদের প্রথমটা কি পড়ছি, প্রতিসাম্যতা, দ্বিতীয়টা হচ্ছে সংগঠন ক্রমমাত্রা। ওকে, তাহলে আরেকটা টপিক এখান থেকে লাগবে, আমি তোমাদেরকে বলি। কি হলো? গতকালকে তো এলিয়ে দিয়েছিল। কি রে, নেটওয়ার্ক কানেক্টিং। আচ্ছা ইসে যত টেলিগ্রামে
একদম অ্যাক্সেসিবল। ধুর ভাই দাও তো। আচ্ছা একটু দুঃখিত, হ্যাঁ একটু দুঃখিত, সরি। আচ্ছা এটা হচ্ছে আমাদের একটু নেটওয়ার্ক চলে গেছিলো তো, ওকে প্যারা নেই। আচ্ছা গেল এটা। তারপরে হচ্ছে ফিতাকৃমি কী ধরনের প্রাণী দরকার নাই। আমরা হচ্ছে একটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এক সেকেন্ড, এই যে দেখো এইটা যে জ্ঞান সংক্রান্ত, ঠিক আছে, তোমাদেরকে হচ্ছে জ্ঞান সংক্রান্ত জিনিসগুলো অনেক বেশি ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। কারণ হচ্ছে তোমাদের তোমাদের বলো কিংবা হচ্ছে সাধারণ বিজ্ঞান প্রত্যেকের জন্যই এই যে বিদ্যা বা হচ্ছে তোমার জিজ্ঞেস করবে যে এই সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় কিংবা হচ্ছে ওই সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়। সো এই টাইপ জিনিসপত্র তোমাদেরকে বেশি করে মনে রাখতে হবে। যেমন এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে, বলো তো এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে হচ্ছে সরীসৃপ সংক্রান্ত বিজ্ঞানকে আমরা কি বলবো। সো দেখো এখানে ম্যামালজি, ম্যামালজি শব্দটা শুনেই কিন্তু মনে হচ্ছে এটা আসলে ম্যামিলিয়া বা হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে বেশি দেখা যাবে বা স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে দেখা যাবে। সো ম্যামালজি হবে কি, ম্যামালজি হবে স্তন্যপায়ী প্রাণী সংক্রান্ত বিদ্যা। তারপরে হচ্ছে আমাদের অর্নিথোলজি, ঠিক আছে, অর্নিথোলজি এটা কি, এটা হচ্ছে আমাদের পাখি সংক্রান্ত বিদ্যা। দেখো ওয়ালাইকুম আসসালাম। সো এটা কি, এটা হচ্ছে পাখি সংক্রান্ত বিদ্যা এবং এখানে দেখো এখানে কিন্তু সেটা মেনশন করা আছে যে পাখি সংক্রান্ত বিদ্যাকে আমরা অর্নিথোলজি বলি, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো আমাদের ম্যালকোলজি, ম্যালকোলজি কি, ম্যালকোলজি কিন্তু আমাদের হচ্ছে মলাস্কার সাথে কানেকশন, ঠিক আছে, মলাস্কার সাথে কানেকশন। সো মলাস্কার সাথে কানেকশন হলে আমরা বলতে পারি দেখো এই যে মলাস্কা পর্বের প্রাণীদেরকে আমরা কি বলি, মলাস্কা পর্বের প্রাণীদের সংক্রান্ত বিদ্যাকে আমরা কি বলি, ম্যালকোলজি বলি, ঠিক আছে, ম্যালকোলজি বলি। এবং তারপরে দেখো এই যে হারপেটোলজি কি, হারপেটোলজি হচ্ছে আমাদের সরীসৃপ সংক্রান্ত বিদ্যা। সো এই টাইপ বিদ্যা রিলেটেড পড়াশোনা যদি তুমি হচ্ছে একটু বেশি করো তাহলে হচ্ছে তোমার এগুলো তো ডিরেক্ট এমসিকিউ, এগুলো যদি তুমি পারো তাহলে হচ্ছে খুব একটা বেশি মানে ভ্যারি করবে না, কিন্তু যদি না পারো তাহলে হচ্ছে অনেক ভ্যারি করবে। সো এই জন্য এইটাই প্রশ্ন বেশি করে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা আরেকটু জুম করতে হবে, গেল। আচ্ছা গেল এটা। তারপরে তোমাদেরকে আরেকটা পড়াবো, সেটা হচ্ছে এই যে দেখো এই যে নিচের কোনটিকে হচ্ছে সাগর ফোয়ারা বলে, হ্যাঁ চ্যাপ্টার আছে হায়ার স্টাডিতে, হ্যাঁ প্রত্যেকটা জিনিসের জন্যই হচ্ছে আলাদা। আমরা এখানে যেগুলো পড়ি এগুলো হচ্ছে খুবই সংক্ষিপ্ত, এগুলোর প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা এবং ওকে
এটা একটু অটোমেটিক অফ হয়ে গেছিলো কোনো একটা কারণে অফ হয়ে গেছিলো। ওকে ঠিক আছে, ডান। ঠিক আছে সব কিছু। আমাকে বলো এটার উত্তরটা কি, যে নিচের কোনটিকে হচ্ছে সাগর ফোয়ারা বলে পরিচিত? এটার উত্তরটা আমাকে দাও তো। এইটাই প্রশ্ন হচ্ছে আমরা হঠাৎ করে দেখে মনে হবে যে হ্যাঁ এটার উত্তর তো আমরা সবাই জানি। এখন সাউন্ড চলে আসছে, এখন সাউন্ড চলে আসছে। এটার আমাকে উত্তরটা দাও যে আমাদের নিচের কোনটিকে হচ্ছে সাগর ফোয়ারা বা সি স্কোয়ার নামে পরিচিত? ইউরোকর্ডাটা। ওকে দেখি তো আমরা হচ্ছে আমাদের অপশনের মধ্যে ইউরোকর্ডাটাকে পাই কিনা। এই যে দেখো, হ্যাঁ একাইনোডার্মাটা, সেফালোকর্ডাটা, আচ্ছা এটা অনেক বড় একটা নাম, দরকার নাই, ইউরোকর্ডাটা। সো এর মধ্যে আমাদের ইউরোকর্ডাটাকে বলা হয় সামুদ্রিক ফোয়ারা, ঠিক আছে? ভালোই তো লাগতেছে না আজকে। ওকে, এটাকে আমরা বলি হচ্ছে সামুদ্রিক ফোয়ারা বা সাগরের ফোয়ারা। কেন বলি? কারণ হচ্ছে এটা সাইফন দিয়ে, কি দিয়ে? সাইফন দিয়ে সজোরে পানি উচ্ছারিত করতে পারে, এজন্য এটাকে আমরা কি বলি? ইউরোকর্ডাটা, বা এটাকে আমরা হচ্ছে সাগরের ফোয়ারা বলে থাকি। ওকে, সো এইরকম প্রশ্নগুলো একটু কনফিউশনের ক্রিয়েট করে, তো এজন্য এগুলো একটু ভালো করে পড়ে ফেলবো, ঠিক আছে? এবং একই সাথে আমরা আরেকটু দেখি, এই যে একাইনোডার্মাটা সকল সদস্য সামুদ্রিক, কিন্তু এদেরকে হচ্ছে কন্টকত্বক প্রাণী বলা হয়। একাইনোডার্মাটা প্রাণীগুলো আছে এগুলাকে আমরা বলি হচ্ছে কন্টকত্বক প্রাণী। ওকে, এটা একটু আমরা মনে রাখি। পরে দেখো আমাদের সেফালোকর্ডাটা, এটা কি? এটা হচ্ছে ভল্লাকার বা বল্লমাকার প্রাণী নামে পরিচিত। আর সবার শেষে এই বড় নামটা, এটা হচ্ছে ল্যাম্প্রে নামে পরিচিত। আর নিডারিয়া, যেটা হচ্ছে তোমরা অনেকেই করে ফেলছো। আচ্ছা একদম লাস্ট কোয়েশ্চেনের অ্যান্সার নাই ভাই, বল দিন। আচ্ছা ঠিক আছে, নিডারিয়া এটা কি? এটা হচ্ছে সমুদ্রের ফুল বা প্রবাল প্রাচীর। তোমরা সবাই অলরেডি সব পড়ে ফেলছো না? বাহ খুব ভালো। আচ্ছা একদম মানে নিডারিয়া এটা কি? এটা হচ্ছে সমুদ্রের ফুল বা প্রবাল প্রাচীর। তাহলে প্রবাল প্রাচীর এবং সাগর ফোয়ারা এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আমাদের বুঝতে হবে। ওকে, হ্যাঁ সাউন্ডটা আজকে একটু প্রবলেম করছে, বাট সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। ওকে আচ্ছা ডান, গেল এইটুকু। এরপরে হচ্ছে আমরা একটু সামনে যাই। এরপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে এই যে দেখো, এই যে তোমাদের হচ্ছে উদাহরণ দিয়ে, হ্যাঁ উদাহরণ দিয়ে অনেক প্রশ্ন বেশ কয়েকবারই দেখা গিয়েছে, ঠিক আছে? বেশ কয়েকবারই হচ্ছে তোমাদের উদাহরণ সহকারে প্রশ্ন দেখা গিয়েছে। যেমন তোমাদের হচ্ছে চ্যাপ্টা কির্মির উদাহরণ কোনটি, ঠিক আছে? চ্যাপ্টা কির্মির উদাহরণ কোনটি, এটা তোমাদের হচ্ছে সমস্যা নাই, আমরা হচ্ছে দিন হচ্ছে একদম সব ঠিকঠাক ছিল, আজকে হচ্ছে এই যে তোমার প্রবলেম সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এখন সব ঠিক আছে, এখন সব এভরিথিং ইজ ওকে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। এটা আমাকে বলো চ্যাপ্টা কির্মির উদাহরণ কোনটি? হ্যাঁ চ্যাপ্টা কির্মি, আগে আমাকে একটু বলো যে চ্যাপ্টা কির্মি কারা। আগে আমাকে একটু বলবো যে চ্যাপ্টা কির্মি কারা। হ্যাঁ চ্যাপ্টা কির্মি কোনটা, এরপরে হচ্ছে উদাহরণ। হ্যাঁ ক্লাস তো হইতেছে। গ নাম্বার, ওকে। আচ্ছা প্লাটিহেলমিনথিস হচ্ছে চ্যাপ্টা কির্মি। প্লাটিহেলমিনথিস, আচ্ছা এরপরে কি? এরপরে অ্যান্সারটা বলো, এখন বলো। চ্যাপ্টা কির্মির উদাহরণ যদি এটা হয়, আমরা কি পড়ছিলাম বলো তো? আমরা কিন্তু অনেক জিনিসগুলো পড়ছি, যে চ্যাপ্টা কির্মি, তারপরে হচ্ছে তোমার পাতা কির্মি, তারপরে হচ্ছে গোল কির্মি, ঠিক আছে? আবার আরও একটা জিনিস পড়ছি, ফিতা কির্মি, তারপরে হচ্ছে সুতা কির্মি, এরকম অনেক কিছুই হচ্ছে আমরা পড়ে ফেলছি। সো এগুলোর মধ্যে আমাকে একটু বলো, এখন আমাকে বলো যে চ্যাপ্টা কির্মির উদাহরণ কোনটি? চ্যাপ্টা কির্মির উদাহরণ কোনটি এগুলোর মধ্যে? যেমন হচ্ছে লোয়া লোয়া আছে, তারপরে হচ্ছে অ্যাসকারিস লামব্রাইকয়েডস আছে, তারপরে হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা আছে। সো এর মধ্যে কোনটা আসলে আমাদের চ্যাপ্টা কির্মির উদাহরণ? হ্যাঁ আজকে হচ্ছে বিএসসিদের, আমি যেহেতু হচ্ছে তোমাদেরকে পুরা বছর যাবৎ জীববিজ্ঞান পড়াইছি, সো এজন্য হচ্ছে আমরা শেষ মুহূর্তে এটা নিয়েই আলোচনা করলাম, ঠিক আছে? হ্যাঁ আমাকে একটু বলো এখন এটা সঠিক উত্তরটা, এই প্রশ্নটার সঠিক উত্তরটা আমাকে একটু বলো, যে চ্যাপ্টা কির্মির উদাহরণ কোনটি? সি নাম্বার, ওকে। বাকিরা রেসপন্স করতেছো না কেন? আচ্ছা দেখি, একজন হচ্ছে ভিন্ন উদাহরণ দিয়ে উত্তর দিয়েছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমরা এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিয়েছি। দেখো এই যে সঠিক উত্তর হচ্ছে সি, এটা শিওর। এখন দেখো এই যে বিজ্ঞান এই নামগুলা, যে লোয়া লোয়া এটা কিন্তু একটা গোল কির্মি, ঠিক আছে, চোখ কির্মি। তারপরে হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা একটা কির্মি, এবং এটা কোথায় থাকে? এটা হচ্ছে আমাদের যকৃতে অবস্থান করে বা যকৃতে পরজীবী হয়ে থাকে, ঠিক আছে? ক্যারিস কৃমি সাথে তুমি
তারপরে হচ্ছে এটা হচ্ছে কি হাতুড়ি টাইপ কৃমি, ঠিক আছে, এই যে ফ্যাসিওলা হেপাটিকা হচ্ছে গোল কৃমি যেটা হচ্ছে চোখে অবস্থান করে বা চোখ কৃমি। সো এই নামগুলো কিন্তু তোমার এই অধ্যায়ের ক্ষেত্রে মানে অ্যাডমিশনে সব থেকে বেশি পরিচিত। তোমরা যদি প্রশ্ন ব্যাংক সলভ করো কিংবা এই টাইপ জিনিসপত্র সলভ করো তাহলে হচ্ছে সব থেকে বেশি এই জিনিসপত্রটা দেখতে পাবা, ঠিক আছে। সাউন্ডের প্রবলেমটা তো আমাকে আজকে ঝামেলাই করতেছে, সাউন্ড একটু সুবিধা রাখুন তো, সাউন্ডের প্রবলেম কি দেখো তো সাউন্ডে কি হয়েছে বলতেছে। না পের শব্দ হইতেছে বলে। আচ্ছা তোমরা একটু আমাকে বলো তো যে ঠিক আছে কিনা, এখন এখন ঠিক থাকার কথা। হ্যাঁ এখন একটু আমাকে বলো তো যে সব কিছু ঠিক আছে কিনা, একটু জানাও আমাকে। সমস্যা নেই, আমরা এখনই ঠিক করে ফেলবো। ওকে, আমাকে একটু জাস্ট জানাও যে এখন ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমাকে একজন হচ্ছে জানাচ্ছে। ওকে ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা গেল, তাহলে আমাদের কিন্তু এই অধ্যায় থেকে অর্থাৎ প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস থেকে এই ধরনের বৈজ্ঞানিক নাম সহকারেও বেশ কিছু জিনিস মুখস্থ রাখতে হবে বা পড়তে হবে, এবং এর মধ্যে এই তিনটা হচ্ছে সব থেকে বেশি হট সাজেশনের মধ্যে আমরা পড়ে ফেলতে পারি, ঠিক আছে। ওকে ডান, তাহলে আমরা হচ্ছে এখন পর্যন্ত 5টা টপিক দেখছি। এখানে আমরা আরেকটা টপিক দেখবো, সেটা হচ্ছে পরবর্তীতেই আছে, এই যে পর্বের বৈশিষ্ট্য, এবং স্পেসিফিক কিছু পর্বের বৈশিষ্ট্য আমাদের একদম মনে রাখতে হবে। কি জন্য মনে রাখতে হবে? কারণ এগুলো সাধারণত আমাদের ডিরেক্ট প্রশ্নের উত্তরই দিয়ে দেয়। তাহলে আমাকে বলো যে শিক্ষাকোষ যেই পর্বের বৈশিষ্ট্য, এবং এটা আসলে কোন ধরনের বৈশিষ্ট্য, দুইটা একটু আমাকে জানাও তো একটু দ্রুত। কারণ এই প্রশ্নগুলা বা এই টাইপ প্রশ্ন হচ্ছে আমাদের একদম সরাসরি কমন পড়ার মতোই প্রশ্ন। সো এই জন্য এগুলো আমাদের মিস করে যাওয়া যাবে না, ঠিক না? বলো বলো, শিক্ষাকোষ যেই পর্বের বৈশিষ্ট্য। শিক্ষাকোষ কি? শিক্ষাকোষ হচ্ছে আমাদের যেই পর্বের বৈশিষ্ট্য তার হচ্ছে একটা রেচনতন্ত্র বা রেচন অঙ্গের নাম, ঠিক না? ফ্লেম সেল, হ্যাঁ ফ্লেম সেল। আচ্ছা প্লাটিহেলমিনথিস, ওকে ঠিক আছে, হ্যাঁ প্লাটিহেলমিনথিসের একটা বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষাকোষ। আচ্ছা এই জিনিসটাই দেখো, এই জিনিসটাই কিন্তু আমরা খুব সুন্দর মতো এখানে অ্যান্সার করে দিয়েছি। দেখো যে প্লাটিহেলমিনথিসের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমত সে হচ্ছে অ্যাসিলোমেট, তার কিন্তু সিলম নাই, ঠিক আছে। তারপরে হচ্ছে সে হচ্ছে চোষক বা হুক ব্যবহার করে পরজীবী হিসেবে, বা পরজীবী হওয়ার জন্য সে হচ্ছে কি আমাদের যেই হোস্ট কোষ বা হচ্ছে পোষক কোষ সেখানে গিয়ে হচ্ছে আমাদের চোষক বা হোক ইউজ করে। তারপরে দেখো রেচনতন্ত্র শাখা প্রশাখাযুক্ত রেচননালী, এবং এর কি এটা হচ্ছে শিখাকোষ বা ফ্লেম সেল দিয়ে গঠিত। ওকে সিনথিয়া সিনথিকে কিন্তু কেউ মেনশন দাও না, তোমরা হচ্ছে একটা কাজ করো মেনশন দিয়ে দাও, সবাইকে হচ্ছে একটু মেনশন দিয়ে দাও, তাহলে হচ্ছে ওর মতো হচ্ছে বাকিরা কিন্তু কষ্ট পাবে না। তাড়াতাড়ি হচ্ছে একটু মেনশন করে দাও, তাহলে হচ্ছে আমরা সবার সাথে ক্লাসটা করতে পারবো, যেহেতু আমাদের শেষ ক্লাস। ওকে আচ্ছা গেল এইটুকু। তারপরে হচ্ছে অধিকাংশই পরজীবী এবং অনেক ধরনের লার্ভা দশা বিদ্যমান। তোমাদের হচ্ছে অনেকেই প্রশ্ন করে থাকো যে ভাইয়া লার্ভা দশাগুলো পড়তে হবে কিনা। না, কোনো দরকার নেই, লার্ভা দশাগুলো তোমাদের দরকার নেই, ঠিক আছে। আচ্ছা গেল, তাহলে আমরা এটার অ্যান্সার করে ফেললাম যে প্লাটিহেলমিনথিস। তাহলে আমরা হচ্ছে এই যে দেখো আর্থ্রোপোডা পর্বের প্রাণীর ক্ষেত্রে আরেকটা আছে যে সন্ধিপদযুক্ত প্রাণী বা সন্ধিপদযুক্ত পর্ব বা পদ কোন পর্বের প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য। তার মানে আমাদের কিন্তু বৈশিষ্ট্য রিলেটেড প্রশ্ন অনেক বেশি হয়ে থাকে, সেটা তোমার প্রশ্ন ব্যাংক বলো কিংবা হচ্ছে পরীক্ষার হল বলো, সব জায়গায় কিন্তু আমাদের বৈশিষ্ট্য রিলেটেড প্রশ্ন এই প্রথম অধ্যায়ের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখে থাকি। তাহলে এটা বলো সন্ধিপদযুক্ত বা সন্ধিযুক্ত পদ কোন পর্বের প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য। হ্যাঁ এই যে সিজুকা কিন্তু হচ্ছে অ্যাপের নোটিফিকেশন থেকে চলে আসছে, ঠিক আছে। এই এবার ঠিক আছে, আমাকে কনফিউজ করবা না, অলরেডি নার্ভাস করে দিয়েছো তোমরা হচ্ছে এটা বইলা। আর্থ্রোপোডা, ওকে আর্থ্রোপোডা। এবং আমরা কিন্তু সব থেকে বেশি এটার সাথে পরিচিত এজন্য কারণ হচ্ছে আমাদের একটা জিনিস আছে না, কি জিনিস আছে, ঘাসফড়িং আছে। সো ঘাসফড়িং থাকার কারণে আমরা কিন্তু আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্যগুলোর সাথে বেশি পরিচিত বা বেশি এটার সাথে আমাদের ভালো সম্পর্ক। ওকে ওকে সবাই এটা সঠিক উত্তর অ্যান্সার দিয়ে দিছে যে ঘাসফড়িং, ঠিক আছে ধন্যবাদ ডান। আমরা হচ্ছে তাহলে আমাদের পরবর্তী অধ্যায় অর্থাৎ প্রাণীর পরিচিতি অর্থাৎ হাইড্রা ঘাসফড়িং রুই মাছ এই অধ্যায়ে চলে যায়। দেখো আমরা হচ্ছে এখান থেকে সেকেন্ড এই যে দেখো এই জিনিসটা যে কোনটি হাইড্রার প্রজননের পদ্ধতি নেই। দেখো হাইড্রার ক্ষেত্রে আমাদের হচ্ছে দুইটা জিনিস, ঠিক আছে দুইটা জিনিস, একটা হচ্ছে হাইড্রার যে দেহ বা হচ্ছে হাইড্রার দেহ কোনটা কোনটা দ্বারা গঠিত, এইটা একটা প্রশ্ন। দ্বিতীয় কথা প্রশ্ন হচ্ছে যে হাইড্রার প্রজনন পদ্ধতি বা হাইড্রার কোন কোন জিনিস দিয়ে প্রজনন করে। তারপরে 3 নাম্বার এটা কোনটা বলো তো হাইড্রার ক্ষেত্রে, 3 নাম্বারটা হচ্ছে হাইড্রার যে কি বলতে পারি আমরা এই যে সামারসল্টিং কিংবা হচ্ছে ডিগবাজি এই টাইপ জিনিস, এটাকে আমরা কি বলি চলন।
সো এই তিনটা জিনিসের যদি হচ্ছে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন হয় হাইড্রা থেকে, এই তিনটা জিনিসের একটা থেকে প্রশ্ন হবে, এটা আমরা একদম নিশ্চিত, ঠিক আছে? যে হয় দেহ নিচের কোনটি হাইড্রার দেহর অংশ নয়, অথবা নিচের কোনটি হাইড্রার প্রজনন পদ্ধতি নয়, অথবা চলন রিলেটেড কোনো একটা প্রশ্ন। তাহলে আমরা এখানে প্রশ্নটা কি পেয়েছি যে কোনটি হাইড্রার প্রজনন পদ্ধতি নয়, তাহলে আমরা কিন্তু জানি সে হচ্ছে মুকুলোদ্গম বা হচ্ছে বার্ডিংয়ের মাধ্যমে প্রজনন করে থাকে, তারপরে হচ্ছে তার বিভাজনের মাধ্যমে হয়ে থাকে, সে যৌন প্রজননও করে থাকে। বাট স্পোরুলেশন এরকম কিন্তু কোনো প্রজনন পদ্ধতি হাইড্রা প্রত্যক্ষ হয় না হাইড্রার ক্ষেত্রে। তার মানে সঠিক উত্তর কোনটা? স্পোরুলেশন, ঠিক আছে? ওকে, ডান। তাহলে কিন্তু হাইড্রার প্রজননের পদ্ধতি নিয়ে আমরা একটা প্রশ্ন দেখে গিয়েছি। এই যে দেখো, এই যে আমাদের মুকুলোদ্গম, প্রত্যেকটার ব্যাখ্যা কিন্তু বেশ বড় আকারেই দেওয়া আছে। এই ব্যাখ্যাগুলো পড়ার আমাদের আসলে ক্লাসে সময় নেই। তোমরা যারা হচ্ছে অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছো কিংবা হচ্ছে যুক্ত হওয়ার চিন্তা করতেছো শেষ মুহূর্তে, শুধুমাত্র শেষ মুহূর্তে এই অধ্যায়টা বা হচ্ছে এই 1200 এমসিকিউর এইটা পড়ার জন্য হলেও তোমাকে কিন্তু শেষ মুহূর্তের এই অংশটাই ভর্তি হওয়া উচিত, ঠিক না? আচ্ছা, এই যে দেখো হাইড্রার দ্রুত চলন পদ্ধতি, ঠিক আছে? এটা থেকে এটাও প্রশ্ন কিন্তু চলে আসতে পারে যে হাইড্রার দ্রুত চলন পদ্ধতি কোনটি? বলো দ্রুত, এটা বলো তো যে হাইড্রার দ্রুত চলন পদ্ধতি কোনটা? আমাদের হচ্ছে এই জিনিসটার জন্য আমরা হচ্ছে খুব সুন্দর মতো এটার ব্যাখ্যা দিয়ে দিয়েছি, এবং আশা করি এই ব্যাখ্যাটার পরে মানে ভুলে যাওয়া আসলে খুব একটা বেশি সম্ভব না, ঠিক আছে? ঠিক আছে, শেষ করে দিব তাড়াতাড়ি তাড়াতাড়ি, সমস্যা নেই। আমরা হচ্ছে এখান থেকে জাস্ট তোমরা আসলে কতটুকু পড়বা, যেহেতু শেষ মুহূর্তে আমাদের খুব একটা বেশি সময় নষ্ট করা যাবে না। এবং তোমাদেরকে গতকালকে বলছিলাম যে আজকে বোটানিটা শেষ করে ফেলো, এবং আজকে আমার সাথে হচ্ছে প্রাণীবিজ্ঞানটাও শেষ করে ফেলবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। হ্যাঁ, সামার সল্টিং, ঠিক আছে, সবাই হচ্ছে অ্যান্সার করে দিয়েছে সামার সল্টিং, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, এখন এটার আমরা ব্যাখ্যা কি করছি দেখো, এই যে একদম মানে এত জোস ব্যাখ্যা কিন্তু, এই যে দেখো আমারও পড়তে ইচ্ছা করে। লুপিং বা ফাঁসা চলন বা হামাগুড়ি, এখন এটা কি? এটা হচ্ছে লম্বা দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে? লম্বা দূরত্ব। তোমরা যেহেতু অনেকে প্রিন্ট করবা, এই জন্য আসলে এটার মানে কালারফুল করি নাই। প্রথমে ওই বোটানি যখন করছি তখন হচ্ছে কালারফুল করার করছিলাম, পরে ভাবলাম যে না, এটা যেহেতু তোমরা প্রিন্ট করবা আমার দরকার নেই এটাকে কালারফুল করা। সো এটা কি লম্বা দূরত্ব অতিক্রম করে, তাহলে লম্বা দূরত্ব লতে লম্বা লতে হচ্ছে লুপিং, ঠিক আছে? লতে লম্বা লতে লুপিং গেল, এটা একটা লুপ তৈরি করে, জোকা চলন বা হচ্ছে শুয়োপোকা চলনও হচ্ছে এটার অন্তর্ভুক্ত বা এটার নামে পরিচিত। এরপর দেখো সামার সল্টিং বা হচ্ছে দ্রুত চলন পদ্ধতি, তার মানে দ্রুত চলন পদ্ধতি কোনটা? সামার সল্টিং। তো এখন তোমাকে পরীক্ষার হলে হয়তো বা সামার সল্টিং নাও দিতে পারে, কারণ হচ্ছে সামার সল্টিং ডিগবাজি দুইটা নামই হচ্ছে অনেক বেশি তোমার দেয়ার মতো। সো ডিগবাজি বা হচ্ছে সামার সল্টিং দুইটাই মনে রাখবা, কি জন্য? দ্রুত চলন পদ্ধতি। এবং এটার জন্য লুপ কয়টা সৃষ্টি হয়? দুইটা লুপ, অর্থাৎ ও হচ্ছে এরকম দিয়ে এরকম একটা ডাবল করতে পারে, ঠিক না? আচ্ছা, তারপরে দেখো আরেকটা জিনিস লাগবে তোমার, সেটা হচ্ছে কই গেল এটা, এই যে ভাষা বা ফ্লোটিং, যে পাদচাকতির ব্লাস্টোডাম হচ্ছে গ্রন্থিকোষ থেকে বুদবুদ সৃষ্টি করে, ঠিক আছে? বুদবুদ সৃষ্টি করে, তার মানে তোমাকে এই দুই একটা যেই একদম স্পেসিফিক গুরুত্বপূর্ণ যেগুলো আছে এগুলো একদম ভালো করে মনে রাখতে হবে। এবং এই যে দেখো ব্যাখ্যাগুলো এই জন্যই বেশি গুরুত্বপূর্ণ, কারণ তুমি এখানে পড়ছো শুধুমাত্র কি পড়ছো? শুধুমাত্র হচ্ছে দ্রুত চলন পদ্ধতি, কিন্তু তোমার রিভাইজ হয়ে গেল কি? রিভাইজ হয়ে গেল কোনটা লম্বা দূরত্ব চলন বা কোনটা লম্বা দূরত্ব অতিক্রম করে, কিংবা হচ্ছে কোনটাতে আমাদের বুদবুদ সৃষ্টি হয়, ঠিক আছে? আচ্ছা, জায়েদ খানের এটা দিয়ে মনে রাখবা। আমাদের আসলে কপি করতে করতে আমাদের হচ্ছে যে মানে টেলিগ্রামের যে ইগুলো আমরা পোস্ট করি সেগুলো হচ্ছে আমাদের অন্যান্য কোচিং সেন্টারের ভাইয়াপুরা পোস্ট করে। আমরা চিন্তা করছি হচ্ছে আমরা সামনের বছর তাদের হচ্ছে ফ্রি সার্ভিস দিয়ে দিব, ঠিক আছে? মানে আমাদের হচ্ছে তোমাদের সার্ভিস দেওয়ার পরে আমাদের আসলে 24 ঘন্টায় হয় না, এটাকে 28 ঘন্টা বানানোর প্ল্যান করতেছি। সো এই 28 ঘন্টার পরে আরও 2 ঘন্টা অ্যাড করে তাদের হচ্ছে সার্ভিস দিয়ে দিব, যাতে করে হচ্ছে তাদের আর এরকম কপি করার বা হচ্ছে চুরি করার ই না হয়, ঠিক আছে না? ওকে, আর তোমরা যারা হচ্ছে এটা আমাদেরকে দেখা মাত্রই মেনশন করতেছো, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। কারণ হচ্ছে যারা এরকম কপি করে তাদের ক্ষেত্রে আমাদের একটু মন খারাপ হয়, কারণ একটা জিনিস যেটা হচ্ছে আমাদের মাধ্যমে আসে সেটা যদি তারা কোনো প্রকার ছাড়া কপি করে, খারাপ লাগবে না? লাগবে। আচ্ছা হ্যাঁ, জায়েদ খানের ডিগবাজি, ওকে ঠিক আছে। এরপরে দেখো এই যে এই প্রশ্নটা কই গেল, এই যে ঘাসফড়িং স্পর্শ, ঘ্রাণ ও শব্দ তরঙ্গ অনুভব করে কোনটির মাধ্যমে, ঠিক আছে? এটার ক্ষেত্রেও ওই যে আমাদের বলছিলাম না যে আমাদের এই সব যেই স্পেসিফিক, যেমন হাইড্রা, তারপরে হচ্ছে ঘাসফড়িং, রুই মাছ, এগুলার ক্ষেত্রে দেহ, তারপরে হচ্ছে এগুলার প্রজনন, তারপরে হচ্ছে এগুলার স্পেসিফিক কোনো জিনিস, যেমন হাইড্রার ক্ষেত্রে চলন, তারপরে হচ্ছে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে হচ্ছে তার যে এই যে তোমার আলো প্রবেশ করে, মানে হচ্ছে তার যে দর্শন পদ্ধতি, এইটা তার হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে দর্শন পদ্ধতি আর একটা হচ্ছে পৌষ্টিকতন্ত্র। আর আমাদের রুই মাছের ক্ষেত্রে একদম স্পেসিফিক হচ্ছে যে তার যে এই যে তোমার কি বলে যে রক্ত সঞ্চালন পদ্ধতি, এটা আসলে কোন ধরনের, এরকম অনেক স্পেসিফিক আছে। আস্তে আস্তে আমার সাথে আসো, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো এটা আশা করি খুব একটা বেশি কঠিন না যে স্পর্শ, ঘ্রাণ, শব্দ তরঙ্গ এগুলো অনুভব করে কোনটির মাধ্যমে? অবশ্যই অ্যান্টেনার মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা ডান। এখন পরবর্তী প্রশ্নটা দেখো, দুঃখিত এটার মধ্যে দাঁড়াও আমি পরবর্তী প্রশ্নটা বের করি, সেটা হচ্ছে
এই প্রশ্নটা এই যে দেখো এই জিনিসটা যে কোনটি ঘাসফড়িংয়ের পশ্চাৎ পৌষ্টিকনালীর অংশ নয়, মানে হচ্ছে আমাদের এইটার যে তিনটা পৌষ্টিকনালী, মানে পৌষ্টিকনালীর যে এটার তিনটা অঞ্চল কি কি, অগ্র পশ্চাৎ, তারপরে দুঃখিত অগ্র, তারপরে হচ্ছে মধ্য, তারপরে হচ্ছে পশ্চাৎ। তো এই তিনটা নালীর বা এই তিনটা অংশ দিয়েই হচ্ছে পৌষ্টিকনালী গঠিত। তো এর মধ্যে কোনটা আসলে পশ্চাৎ পৌষ্টিকনালীর অংশ নয়, এবং এটা মনে রাখার জন্য আমরা কিন্তু সুন্দর একটা ট্রিক্স ইউজ করবো, ঠিক আছে। সো ওই ট্রিক্সটা দিয়ে, কারণ এই প্রশ্নটাও আসার মতো, তোমাকে বললাম না যে এটার মধ্যে কিন্তু আমাদের যে পৌষ্টিক নালী এটাও অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ অংশের মধ্যে, ঠিক আছে। তাহলে এটা বলো তো, গ্যাস্ট্রিক সিকা। যারা হচ্ছে এটা দিয়ে মনে রাখছো তাদের কিন্তু আসলে খুব একটা বেশি কঠিন হচ্ছে না, ঠিক না? আচ্ছা, এটা আমরা মনে রাখছিলাম কি থেকে, যে পশ্চাৎ পৌষ্টিক নালী, এটা আমরা মনে রাখবো কি দিয়ে, ইক্রিপা দিয়ে, ঠিক আছে, ইক্রিপা দিয়ে, হ্যাঁ ইক্রিপা। ইক্রিপাতে কি হয়, ইক্রিপাতে হয় এরকম যে ইতে হচ্ছে ইলিয়াম, কতে কোলন, তারপরে রিতে হচ্ছে রেকটাম, আর পাতে হচ্ছে পায়ু, এটা দিয়ে। তাহলে এই চারটার পরে আমাদের হচ্ছে এখানে এই যে তিনটা, ইলিয়াম এটার মধ্যে পড়তেছে, কোলন এটার মধ্যে পড়তেছে, রেকটাম এটার মধ্যে পড়তেছে, বাদ যাচ্ছে কে, গ্যাস্ট্রিক সিকা। তাহলে সঠিক উত্তর হবে কে, গ্যাস্ট্রিক সিকা। দেখো এইটা কিন্তু এখানে লেখা আছে যে এস্টোমোডিয়াম বা হচ্ছে তোমার অগ্রপৌষ্টিক নালী, এটার জন্য আমরা যে জিনিসটা রাখছিলাম সেটা হচ্ছে মুখ গ্রাস করে গিলবো, ঠিক আছে, মানে একদম পুরো মুখ সহ এরকম দিয়ে এরকম করে গিলবো, এই জিনিসটা দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে অগ্রপৌষ্টিক নালী। দেখো মুখ গ্রাস করে গিলবো, এটা দিয়ে আমরা কি মনে রাখবো, ওই যে মুখে হচ্ছে মুখছিদ্র, গ্রাতে হচ্ছে গ্রাসনালী এবং গলবিল, সরি গ্রাসনালী, তারপরে হচ্ছে তোমার করেতে হচ্ছে ক্রপ, তারপরে গিলবোতে হচ্ছে গলবিল এবং গিজার, ঠিক না? তো এটা কিন্তু মনে রাখা খুব একটা বেশি কঠিন না, এবং এটা যেহেতু গুরুত্বপূর্ণ এই জন্য এটা আমাদেরকে একটু নিমোনিক কিংবা যে কোনো মাধ্যমেই মনে রাখতে হবে। তারপরে আমাদের এই যে মধ্য পৌষ্টিক নালীর মধ্যে পড়ে হচ্ছে পাকস্থলী, এটা কিন্তু অনেকেই জানি না যে মধ্য পৌষ্টিক নালী আসলে কে, কারণ এখানে আমাদের তিনটা জাস্ট ভিন্নভাবে বর্ণনা করছে, বাট এটা যে পাকস্থলী এটা আমাদেরকে জানতে হবে, ওকে, পাকস্থলী। এবং তারপরেরটা তো বললামই যে ইক্রিপা দিয়ে মনে রাখবো হচ্ছে আমাদের এই যে পশ্চাৎ পৌষ্টিক নালী। এটা আমি ভুল করে হচ্ছে সেম জিনিস উঠে গেছে, দুঃখিত, কিছু জায়গায় হচ্ছে একটু মানে এই যে কি বলে এটাকে গেল এটা। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা নিচের দিকে যাই, এই যে এইটা কিন্তু তোমাকে একদম ঠোঁটস্থ রাখতে হবে, ঠিক আছে। এবং এটা যে কোনো ইসের ক্ষেত্রেই, অ্যাডমিশনের ক্ষেত্রেই, যে আমাদের এই যে সাইনাস, এই সাইনাসের কোথায় কে অবস্থান করে বলো তো একটু, এটা আসলে মনে রাখা খুব একটা বেশি কঠিনও না। এই যে কার্ডিয়াল থেকেই বুঝতে পারতেছি এটা আসলে হৃদযন্ত্রই বা হৃদযন্ত্রই অবস্থান করবে। তারপরে হচ্ছে ভিসেরাল হচ্ছে পৌষ্টিক নালী ধারণ করবে। এখন পেরি নিউরালে কি মস্তিষ্ক ধারণ করে নাকি হচ্ছে স্নায়ুরজ্জু ধারণ করে, এটাই তো কনফিউশন। বলো তো আমাকে একটু, যে পেরি নিউরাল সাইনাসে কোনটা ধারণ করে, বা পেরি নিউরাল সাইনাসে হচ্ছে কোনটা ধারণ করে, বা হচ্ছে কোনটা হচ্ছে থাকে, মস্তিষ্ক নাকি হচ্ছে স্নায়ুরজ্জু? দুঃখিত, আমি ইংরেজি টিচার না, আমি বইলা হচ্ছে ভুল হতে পারে, এর জন্য হচ্ছে বলবো না। হি ক্যান ডু দিস, কান্ট হি ডু দিস, কেন, এটা তো সহজই, কান্ট হি ডু দিস এটাই তো হবে না। আচ্ছা, ওকে, অনেকেই হচ্ছে অনেক প্রকার অ্যান্সার করছে, দেখি আমরা কি হয়। এই যে দেখো স্নায়ুরজ্জু, ঠিক আছে। তার মানে এটা কিন্তু এই যে নিউরাল দেখা মাত্রই আমাদের হচ্ছে অনেকেরই মাথায় আসবে কি, যেটা নিউরন, তার মানে হচ্ছে এটা হয়তো যেহেতু মস্তিষ্কের সাথে রিলেটেড, সো আমরা মস্তিষ্ক দ্বারা আগে দিতে পারি, কিন্তু এটা কি, এটা হচ্ছে তাদের স্নায়ুরজ্জু ধারণ করবে, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটাও কিন্তু আমাদের খুব খুব গুরুত্বপূর্ণ, ওকে। হ্যাঁ, যারা হচ্ছে স্নায়ুরজ্জু বলছো অনেকেই কিন্তু ব্রেইন বলছো, এটা করা যাবে না, ঠিক আছে, এটা হচ্ছে স্নায়ুরজ্জু, ঠিক আছে। আচ্ছা, ডান এইটা। তারপরে হচ্ছে আমরা চলে যাব এই যে এই প্রশ্ন, এটার কথা বলতেছিলাম। এই যে দেখো এটা অনেক বেশি লাফালাফি করে, যে ঘাসফড়িংয়ের ক্রিস্টালাইন কোণের কাজ কোনটি, ঠিক আছে, ঘাসফড়িংয়ের ক্রিস্টালাইন কোণের কাজ কোনটি, এইটা বলো। এটা হচ্ছে আমাদের এই ঘাসফড়িংয়ের ক্ষেত্রে 4 নাম্বার টপিক, যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং এমসিকিউ আসার মতো, যে ঘাসফড়িংয়ের ক্রিস্টালাইন কোণের কাজ কি। এবং এটা কিন্তু তোমাদের সম্ভবত আমি হচ্ছে একটা, আমাদের সাথে যারা যুক্ত আছো তাদের হচ্ছে এরকম একটা বক্স করে দিয়েছিলাম, যে একটার পরে একটা, ঠিক আছে, যে এইটার কাজ এইটা, এটার কাজ এইটা, এরকম করে, মানে একটার সাথে একটা ক্লোজ রিলেশন দিয়ে তারপর হচ্ছে করে দিয়েছিলাম। ওকে, ক্রিস্টালাইন কোণের কাজ কোনটি? আলো গ্রহণ করা, ঠিক আছে, আলো গ্রহণ করা। অনেকেই দুজন বলছে আলো গ্রহণ করা, বাকি এরা কি কনফিউজড? 3 জন বলছে র্যাবডোম তৈরি করা হবে না, টিউলিপ মেহজাবিন আলো গ্রহণ করে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। সো এখানে আমরা হচ্ছে এরকম করে বলছিলাম যে ক্রিস্টালাইন কোন কোষ কি করে, ক্রিস্টালাইন কোণের ক্ষরণ করে, আর ক্রিস্টালাইন কোণ কি করে, এটা হচ্ছে আমাদের আলো গ্রহণ করে, ঠিক আছে, আলো গ্রহণ করে। এটা ব্যাখ্যাটা কি, ধরো আলো প্রবেশের, আলো গ্রহণ করে তো আমাদের র্যাবডোম না, এক সেকেন্ড দাঁড়াও,
আলো গ্রহণ করে আর ওটা কি এক হয়ে গেল? আচ্ছা, আলো গৃহীত হয় আর গ্রহণ করে, এটার মধ্যে কিন্তু একটু বেশ পার্থক্য আছে, ঠিক না? সো এই জন্য এই দেখো আমাদের হচ্ছে এই যে ক্রিস্টালাইন কোন, এ হচ্ছে আমাদের আলো প্রবেশে সাহায্য করে, আর ও হচ্ছে আলো গৃহীত হয়, ঠিক আছে? আলো গৃহীত হয় বা আলো গ্রহণ করে। সো আলো গ্রহণ করে, এটা হচ্ছে গ্রহণ করে, এটা হচ্ছে র্যাবডোম। আলো গ্রহণ করে, এটা হচ্ছে র্যাবডোম। এটাকে, এটা হচ্ছে র্যাবডোম। কিন্তু আমাদের আলো প্রবেশে সাহায্য করে কে? আলো প্রবেশে সাহায্য করে হচ্ছে আমাদের ক্রিস্টালাইন কোণের ক্ষেত্রে, ঠিক আছে? আলো প্রবেশে সাহায্য করে কোনটা? ক্রিস্টালাইন কোণ। কনফিউশন। সো কনফিউশনের কোনো জায়গা নাই। দেখো আমাদের একদম প্রথমে যেটা, সেটা হচ্ছে কর্নিয়া। কর্নিয়া তো আমরা বুঝতেই পারতেছি, সে হচ্ছে লেন্সের মতো কাজ করবে। সে কি? লেন্সের মতো কাজ করবে। ওকে, তাকে নিয়ে হচ্ছে প্যারা নাই। প্যারা হচ্ছে আমাদের ক্রিস্টালাইন কোণ, তারপরে হচ্ছে রেটিনুলার কোষ, র্যাবডোম আর ক্রিস্টালাইন কোণ। এই যে এই চারজনকে নিয়ে। এবং তোমাদের কিন্তু আমি হচ্ছে এই যে ডট ডট, মানে এই যে বাম পাশে যে জিনিসটা থাকে না, এটা দিয়ে হচ্ছে বুঝাই দিয়েছি যে এই এই বড় দুইটা ডট, এটা দিয়ে হচ্ছে এই দুজনের সাথে সম্পর্ক, এই দুজনের সাথে সম্পর্ক হচ্ছে এই এটা দিয়ে হচ্ছে এটা স্পেসিফিক। আবার স্টার দিয়ে বুঝাচ্ছি যে আমাদের এই দুজন হচ্ছে এটার সাথে, মানে এই দুজনের সম্পর্ক এই স্টারের সাথে। ওকে, আচ্ছা। সো এখন দেখো আমাদের ক্রিস্টালাইন কোন কোষ, ও কি করবে? ও হচ্ছে ক্রিস্টালাইন কোণ ক্ষরণ করবে বা হচ্ছে ক্রিস্টালাইন কোণ গঠিত হবে ক্রিস্টালাইন কোণ কোষ থেকে। এখন ক্রিস্টালাইন কোণের ক্ষেত্রে কি, এটা হচ্ছে প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে, এটাও একটা এমসিকিউ। আর ওমাটিডিয়ামে আলো প্রবেশে সাহায্য করে। ওমাটিডিয়ামে আলো প্রবেশে সাহায্য করে মানে হচ্ছে তাকে আলো, মানে আলো প্রবেশে বা হচ্ছে আলো গ্রহণ করতেই সাহায্য করে, একই কথা। আচ্ছা, তারপরে রেটিনুলার কোষ কি? রেটিনুলার কোষ হচ্ছে আমাদের র্যাবডোম গঠিত হয় এবং এগুলা কি আলোক সংবেদীয় বটে। সো এই যে র্যাবডোম কি করে? র্যাবডোমই হচ্ছে আমাদের আলো গ্রহণ করতে বা আলো গ্রহণ করে, সাহায্য করে কথাটা বলবো না, আলো গ্রহণ করে, ডিরেক্ট আলো গ্রহণ করে। কারণ কি? এই যে বলছে না যে আলো গৃহীত হয়, আলো গৃহীত হয় মানে কি? আলো গ্রহণ করে। ওকে, আচ্ছা দেখো তাহলে আমাদের এখানে কি ছিল যে ঘাসফড়িংয়ের ক্রিস্টালাইন কোণের কাজ কোনটি? তাহলে এখানে কিন্তু ডিরেক্ট বলাই আছে যেহেতু যে আলো প্রবেশ, তো আলো প্রবেশে এখানে সাহায্য করে কথাটা থাকলে ভালো হতো। এই যে সাহায্য করে, ওকে, আলো প্রবেশে সাহায্য করে, ডান। তাহলে এটা গেল। আর আলো গ্রহণ করে, এটা কার কাজ? এটা কাজ র্যাবডোম। ওকে, ডান, ঠিক আছে। তাহলে এটা কিন্তু পড়তে হবে, ঠিক আছে? এটা কিন্তু সব থেকে বেশি ভালো করে পড়তে হবে, কারণ এটা হচ্ছে আমাদের এই যে কোনো প্রকার অ্যাডমিশনে আমরা খুব বেশি পরিমাণে দেখে থাকি এটা। আচ্ছা, ঠিক আছে, ডান। এরপরে আমরা চলে যাব আমাদের সবার শেষে, এই যে দেখো রুই মাছেরটা চলে আসছি। রুই মাছের ক্ষেত্রে আমাদের বেশ কিছু জিনিস আছে, যেমন হচ্ছে তার পুচ্ছ পাখনার কথাবার্তা বলা আছে, তারপরে হচ্ছে এই যে তার ওই যে আমাদের একটা আইসের ক্ষেত্রে করে, এই জিনিসটা হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ। সো আইসের ক্ষেত্রে প্রশ্নটা চলে আসে, দেখো যে রুই মাছের আইসের অগ্রভাগে লম্বালম্বি যে খাসটা আছে, ঠিক আছে? আবার সাউন্ড নাই, কি বলো? লম্বালম্বি যে খাসটা আছে এটাকে আমরা কি বলে থাকি, ঠিক আছে? রুই মাছের অগ্রভাগে বা আইসের অগ্রভাগে লম্বালম্বি যে খাসটা আছে এটাকে আমরা কি বলি? চলে আসো আমাদের অপশনে। আচ্ছা, এই যে দেখো সার্কুলি অ্যানুলি রেডি ফোকাস। সার্কুলি অ্যানুলি রেডি ফোকাস, এটা আমাকে বলো তো অ্যান্সারটা, যে রুই মাছের আইসের অগ্রভাগে যেই আমাদের লম্বালম্বি খাসটা থাকলে সেটাকে আমরা কি বলবো? এই যে তোমরা হচ্ছে আজকে সাউন্ডটা নিয়ে আমাকে যেই প্যারাটা দিছো, রেডি, হ্যাঁ, তোমরা হচ্ছে পরীক্ষার জন্য তোমরা কি আর এই প্রশ্নটার উত্তর দুইটাই হচ্ছে সেম, সেটা কি? রেডি। ওকে, না সার্কুলি হচ্ছে পরের জিনিস, রেডি, হ্যাঁ। আচ্ছা দেখো, এখন হচ্ছে আমরা এটার ব্যাখ্যাটা দেখবো। দেখো আমাদের আইসের কেন্দ্রে একটা ক্ষুদ্র স্বচ্ছ অংশ থাকে, ঠিক আছে? একদম আমরা হচ্ছে আমাদের এখন ফোকাস কি, আমাদের লাইফের সব থেকে ফোকাসড জিনিসটা কি, সেটা কি আমাদের কেন্দ্রে আছে। সো সেই কেন্দ্রে আমাদের কি ফোকাস, তাহলে এটাকে আমরা কি বলবো? ফোকাস বলবো। এখন ফোকাসের চারিদিকে আমাদের হচ্ছে একটা বৃত্তাকারে আলের মতো কতগুলো রেখা থাকে। সো এটা কি? এটা হচ্ছে বিব্রেইনার। সো এটা কি করতেছে? এটা হচ্ছে আমাদেরকে প্রোটেক্ট করতেছে। সো এটা হচ্ছে সার্কুলি। এটা কি? এটাকে আমরা বলি হচ্ছে সার্কুলি। ওই যে কি আকারে? বৃত্তাকারে উঁচু আলের মতো রেখা থাকে, এটাকে আমরা বলি হচ্ছে সার্কুলি। এবং সার্কুলির মধ্যে কয়েকটা রেখা বেশ স্পষ্ট এবং মোটা দেখা যায়। এবং এটা আমরা কেন এটা দেখা যায় কি, এই যে অ্যানুলি বা হচ্ছে যে মোটা এবং স্পষ্ট রেখা, এটা দিয়ে আমরা কি কি নির্ণয় করি? এটা দিয়ে হচ্ছে আমরা নির্ণয় করি ওই মাছটার বয়স। কারণ হচ্ছে এটাকে যখন এটা যত বেশি গাঢ় হয় বা যত বেশি মোটা হয় বা স্পষ্ট হয়, অতই হচ্ছে কি ওই মাছটার বয়স কত এটা আমরা নির্ণয় করতে পারি, ঠিক আছে? সো এটাকে আমরা বলি হচ্ছে অ্যানুলি। মানে হচ্ছে অ্যানুলি থেকে তো বুঝতেই পারতেছো যে অ্যানুয়াল বিষয় আশায় হবে, অ্যানুয়াল বা হচ্ছে তার বার্ষিক কিছুই হবে। ওকে, সো এই হচ্ছে বিষয়। আর যে জিনিসটা আমাদের প্রশ্নে ছিল, এই যে দেখো যে আইসের অগ্রভাগে লম্বালম্বি যে খাসটা আছে সেটাকে আমরা
কি বলি, এবং সেটা তো আমরা দেখলেই পেলাম যে এটা হচ্ছে কি রেডি। ওকে, আচ্ছা গেল। এরপরে দেখো এই যে রুই মাছের যকৃতে রক্ত সংবহন, হ্যাঁ এটার উত্তর দেওয়া নেই। দেখো রুই মাছের যকৃতে রক্ত সংবহনকারী ধমনী কোনটি? ঠিক আছে, আমরা জানি যে আমাদের রুই মাছে বেশ কিছু জায়গায় রক্ত সরবরাহ করতে হয় বা সরবরাহ করার জন্য বিশেষায়িত ধমনী আছে। এখন এই বিশেষায়িত ধমনীগুলোর নামও আছে, ঠিক আছে। সো এই নামগুলো থেকে, এবং আমরা তো কিন্তু তোমাকে ব্যাখ্যায় দেখবা যে এখানে হচ্ছে প্রত্যেকটা নামের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এবং সেই বৈশিষ্ট্য অনুসারেই কিন্তু নামগুলো দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা ওকে, অনেকেই অ্যান্সারটা করতেছো, সিলিয়াকো মেসেন্টারিক। তারপরে দ্রুত করো যে রুই মাছের যকৃতে রক্ত সংবহন, ওকে এ হবে। আচ্ছা হ্যাঁ, ক্লাসের এতক্ষণ পরেও আইসাও এই প্রশ্নটার উত্তর করতে হয়, যেটা বিএসসি নাকি হচ্ছে এটা ডিপ্লোমা, এটা হচ্ছে বিএসসি, ঠিক আছে। আচ্ছা সিলিয়াকো মেসেন্টারিক। আচ্ছা এখন দেখো আমরা যদি একটু দেখি যে রেনাল মানেই হচ্ছে সেটা কি হবে, এটা হবে বৃক্ক বা হচ্ছে কিডনি রিলেটেড। সো রেনাল নিয়ে আমাদের প্যারা নাই। প্যারাইটাল মানেই হচ্ছে সেটা কি প্রাচীর, ঠিক আছে, বা পার্শ্ব। প্যারাইটাল অর্থ কি বলছি, পার্শ্ব, তার মানে এটা হচ্ছে প্রাচীরে, দেহ প্রাচীরে, ঠিক আছে, প্রাচীরে। তারপরে দেখো ইলিয়াক থেকে আমরা মনে রাখবো কি, মনে রাখছিলাম না যে ইলিয়াক হচ্ছে কোথায়, ইলিয়াক হচ্ছে আমাদের এই যে কি বলতে পারি আমরা, তার যে তোমার ইলিয়াস কাঞ্চন। সো ইলিয়াস কাঞ্চন থেকে আমরা মনে রাখছিলাম কি, দাঁড়াও এক সেকেন্ড, সিলিয়াকো মেসেন্টারিক, তারপরে এটা হচ্ছে ইলিয়াক না, ইলিয়াকটা হচ্ছে তোমার এই যে, দাঁড়াও এটা হচ্ছে আমাদের অঙ্গগুলো যেমন যকৃৎ, এটা হচ্ছে শ্রোণী দেশে, ঠিক আছে। ইলিয়াকটা কোথায়, ইলিয়াকটা হচ্ছে আমাদের শ্রোণী দেশে, ঠিক আছে, ইলিয়াকটা কোথায়, শ্রোণী দেশে। আচ্ছা তাহলে এখন দেখো যে আমাদের কিন্তু নামগুলোর সাথে এটার সম্পর্ক আছে। এখন একটু নিচের দিকে যাই, দেখো এই যে আমাদের প্রত্যেকটা দেয়া আছে, এক সেকেন্ড, এই যে সাবক্লেভিয়ান ধমনী, এটা কোথায়, এটা হচ্ছে সাবক্লেভিয়ান। সো বক্ষপাখনা এবং বক্ষচক্রে সাবক্লেভিয়ান, ঠিক আছে, সাবক্লেভিয়ান বা হচ্ছে আমাদের এটা কোথায়, বক্ষপাখনা এবং বক্ষচক্রে। এই যে ইলিয়াকটা কোথায় বলছিলাম, শ্রোণী পাখনায়। তারপরে কডাল মানেই কি, কডাল মানেই হচ্ছে পাখনা, এবং পাখনা বলতে কি বলতেছি, লেজ আর কি। সো লেজ কোথায়, লেজ হচ্ছে আমাদের এই যে করাল ধমনী বা হচ্ছে করাল ধমনীর মাধ্যমে লেজে রক্ত সংবহন হয়, ঠিক আছে। আর একটু বলতে গেলে পুচ্ছ পাখনা, মানে একদম শেষ পাখনাটায়। তারপরে সিলিয়াকো মেসেন্টারিকে হচ্ছে আমাদের যেই সব জায়গায় রক্তগুলা গিয়ে পৌঁছায়, যেমন হচ্ছে পাকস্থলী, অন্ত্র, যকৃৎ, অগ্নাশয়, এইসব জায়গায় হচ্ছে আমাদের কি সিলিয়াকো মেসেন্টারিক, একদম সবগুলা হচ্ছে এটার মধ্যে অন্তর্ভুক্ত। এবং প্যারাইটাল যেটা বললাম যে দেহ প্রাচীর, আর সবার শেষে রেনাল ধমনী, এটা কোথায়, অবশ্যই বৃক্কে। সো এই কয়টা আমাদেরকে একদম ভালো করে মনে রাখতে হবে শুধুমাত্র রুই মাছের জন্য। এবং রুই মাছের জন্য আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এইটা যে আমাদের ভেনাস হার্ট, রুই মাছের হার্টটা আসলে কি, রুই মাছের হার্টটা মূলত ভেনাস হার্ট। কেন ভেনাস হার্ট, কারণ হচ্ছে এটার মধ্য দিয়ে কি তোমার কি বাহিত হয়, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বাহিত হয়। এবং তোমরা আমাকে বলো যে এটা কি দ্বিবর্তনী নাকি হচ্ছে একচক্রী, দ্বিচক্রী নাকি হচ্ছে একচক্রী, রুই মাছের রক্ত সংবহন তন্ত্র কি দ্বিচক্রী নাকি হচ্ছে একচক্রী? বলো এটার উত্তর করো তো, এটার উত্তর করো, দ্রুত করো। হ্যাঁ ভেনাস বা শিরা হৃৎপিণ্ড, একচক্রী, হ্যাঁ একচক্রী, ঠিক আছে। কেবল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তই প্রবাহিত হয়, এবং এটা কি, এটা হচ্ছে আমাদের ভেনাস হার্ট, একচক্রী, হ্যাঁ ওকে। আমরা কিন্তু দ্বিচক্রী, ঠিক আছে, আমরা মানুষ কিন্তু কি দ্বিচক্রী, ওকে ঠিক আছে ডান। আমাদের হচ্ছে এটা নিয়ে আর খুব একটা বেশি পড়তে হবে না, আমাদের রুই মাছও হচ্ছে মোটামুটি ধান, বুঝতেই পারলা আসলে কোন অংশটুকু আমাদের বেশি করে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো যে অধ্যায় দুইটার কথা বললাম, এবং এই অধ্যায় দুইতেই হচ্ছে আমরা বেশি সময় অতিবাহিত করব। দেখো প্রথমত যে প্রশ্নটা তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে এই প্রশ্নটা, মুখগহ্বরে কোন খাদ্যটির আংশিক পরিপাক ঘটে, মুখগহ্বরে কোন খাদ্যটির আংশিক পরিপাক ঘটে। এবং এই অধ্যায় যেহেতু পরিপাক, তো তোমাদের এই অধ্যায়ে সবথেকে বেশি ঝামেলা দিবে যে কোথায় কোন খাদ্য পরিপাক ঘটছে বা পরিপাক হয়েছে কিংবা শোষণ হয়েছে, আর দ্বিতীয়টা হচ্ছে কোন এনজাইম কিভাবে কাজে লেগেছে, ঠিক আছে, কোন এনজাইম কিভাবে কাজে লেগেছে, ঠিক আছে। মাঝে মাঝে এটা আমাদের হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম, এটা হচ্ছে তোমার এলাকার নেটওয়ার্কের জন্য হতে পারে, এটা কোনো বিষয় না, ঠিক আছে। হ্যাঁ তোমরা তো অনেক পিছনে আছো। এটা বলো যে মুখগহ্বরে কোন খাদ্যটির আংশিক পরিপাক ঘটে। হ্যাঁ শর্করা। আমরা কি জানি, আমরা জানি যে মুখগহ্বরে আমাদের কোন গ্রন্থিটা আছে, আমাদের মুখগহ্বরে হচ্ছে লালা গ্রন্থি আছে, কি আছে, লালা গ্রন্থি, ঠিক আছে, মুখগহ্বরে হচ্ছে লালা গ্রন্থি আছে। এখন লালা গ্রন্থি থেকে আমাদের একটা এনজাইম নিঃসৃত হয়, কি নিঃসৃত হয়, একটা এনজাইম, সেটা হচ্ছে কি স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। এখন এই যে অ্যামাইলেজ জিনিসটা কি, অ্যামাইলেজ জিনিসটা তো বুঝতেই পারতেছো, এটার মধ্যে কে থাকবে, এটা হচ্ছে শর্করা বিশ্লেষী এনজাইম। সো শর্করা বিশ্লেষী এনজাইম হওয়ার কারণে এটা কিন্তু আমাদের কি করতেছে, শর্করা
ভাঙতেছে। এবং আরও যদি একটু স্পেসিফিক করে বলি যে এটার মধ্যে আসলে দুইটা এনজাইম নিঃসৃত হয় না, সেটা কি হচ্ছে টায়ালিন আর কি আর হচ্ছে মল্টেজ, ঠিক আছে, টায়ালিন আর মল্টেজ। তো এই টায়ালিন এবং মল্টেজ এটা যে আসলেই আমাদের শর্করা বিশ্লেষী এনজাইম, এটা কিন্তু প্রমাণ ওইখানে দেখতে পাচ্ছি যে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। অ্যামাইলেজ মানে কি? অ্যামাইলেজ মানেই হচ্ছে আমাদের কি একটা শর্করা বিশ্লেষী এনজাইম। তাহলে এখানে কিন্তু শর্করা বিশ্লেষ হয়, কিন্তু এখানে কি সম্পূর্ণ পরিপাক ঘটে না, পাকস্থলী থেকে বাকি অংশটুকু পরিপাক হয়। এখন এখানে একটা কথা আছে, সেই কথাটা আরও একবার তোমাদের ক্লাসে বলছিলাম যে আমাদের খাদ্যটা, এই যে খাদ্যটা আমরা খেলাম মুখগহ্বরে যেটুকু পরিপাক হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে বোলাস, ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে বোলাস বা খাদ্যমণ্ড, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি খাদ্যমণ্ড, ঠিক আছে। এখন এটা যখন হচ্ছে খাদ্যমণ্ড হলো, এটা পরবর্তীতে পাকস্থলীতে যাবে, পাকস্থলীতে গিয়ে যে জিনিসটা সৃষ্টি করবে সেটাকে আমরা বলবো হচ্ছে কাইম, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো? কাইম, বা এটাকে আমরা বলবো হচ্ছে পাকমণ্ড, ঠিক আছে। এই দুইটা জিনিস কিন্তু তোমাকে একদম মুখস্থ রাখতেই হবে, ঠিক আছে। ইন কেস এই দুটো যদি দিয়ে দেয় তাহলে তুমি অনেক আগায় যাবা, ঠিক আছে, অনেক আগায় যাবা, কারণ এই জিনিসটা হচ্ছে তোমার একটু কনফিউজিং এবং অনেকে হয়তো এটা খেয়ালও করে না, ঠিক আছে। এই জন্য এই জায়গাটা তোমাকে CHYME কাইম। ওকে, ডান। তাহলে এটা হচ্ছে আমরা ডান করে ফেললাম। এটা হচ্ছে শর্করা, এই যে সবগুলো দেয়া আছে। আমিষ ও স্নেহজাতীয় খাদ্য পরিপাকের জন্য কোনো এনজাইম না থাকা এই ধরনের খাদ্য পরিপাক ঘটে না। আচ্ছা, এই যে এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা। দেখো, পরিপাকতন্ত্রের কোন অংশে খাদ্যবস্তুর বেশিরভাগ শোষণ হয়? আমরা কিন্তু পরিপাক নিয়ে অনেক কথা বলি, কিন্তু শোষণের কথাটা একটু আমরা অগ্রাহ্য করি। এখন আমাকে বলতে হবে যে খাদ্যবস্তুর বেশিরভাগ শোষণ কোথায় হয়। এই ব্যাপারটা যদি আমি তোমাকে বোঝাতে চাই তাহলে হচ্ছে আমরা যদি একটু ডিওডেনাম আঁকি, হ্যাঁ, আমরা মনে করি একটু ডিওডেনাম আঁকলাম, তারপরে হচ্ছে আমরা জেজুনাম আঁকলাম, তারপরে হচ্ছে আমরা এটাকে তোমাদের সারা জীবন যেন মনে থাকে এর জন্য এটা করতেছি, ঠিক আছে। এবং সবার শেষ হচ্ছে ইলিয়াম আঁকলাম, এবং ইলিয়ামটা হচ্ছে সব থেকে বেশি পেঁচানো গোছানো অবস্থায় থাকে। এখন তোমরা যদি একটু লক্ষ্য করো যে এই অংশটা একটা, তারপরে হচ্ছে এই অংশটা একটু বেশি, তারপরে হচ্ছে একটু কম। সো এই তিনটা জায়গার মধ্যে সব থেকে বেশি কাছাকাছি বা সব থেকে বেশি জায়গা দখল করে আছে কি? সব থেকে বেশি জায়গা দখল করে আছে কিন্তু আমাদের এই যে জেজুনাম, ঠিক আছে। মনে আছে না, এটা আমরা কি পড়ছিলাম যে ডিজেই থেকে কি মনে রাখলাম? ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। এখন কথা হচ্ছে এইটা আমাদের কি, এটা হচ্ছে সব থেকে বেশি জায়গা শোষণ করে আছে, দুঃখিত, জায়গা দখল করে আছে। এজন্য এটা কিন্তু সব থেকে বেশি রক্তনালীর সাথেও কানেক্টেড আছে, সব থেকে বেশি কি রক্তনালীর সাথেও কানেক্টেড আছে। তো সব থেকে বেশি রক্তনালীর সাথে কানেক্টেড থাকা মানে কি? আমরা বলছিলাম না যে আমাদের খাদ্যটা পরিপাক হওয়ার পর সেটা কি কোথায় যেতে হবে? রক্তনালীর মাধ্যমে আমাদের বিভিন্ন কোষে যেতে হবে। তাহলে আমাদের কিন্তু রক্তনালীর সাথে যে বেশি সম্পর্কিত সেই কি করতে পারবে? সব থেকে বেশি শোষিত হতে পারবে বা সব থেকে শোষণ ঘটাতে পারবে। এই জন্য আমাদের জেজুনাম বা আমাদের ক্ষুদ্রান্ত্রে সব থেকে বেশি শোষণ হয়ে থাকে। আশা করি এটা আর ভুলবা না যদি আমাদের এখানে ক্ষুদ্রান্ত্রের বদলে জেজুনামও দেওয়া থাকতো, ঠিক আছে, ক্ষুদ্রান্ত্রের বদলে কি জেজুনামও দেওয়া থাকতো। ওকে, আচ্ছা, ঠিক আছে, ডান গেল এটা। তারপরে হচ্ছে আমি সিরিয়াল ওয়াইজই দিয়ে রাখছি, সমস্যা নেই। এই যে দেখো, পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী এনজাইমটি প্রথমে কি হিসাবে নিঃসৃত হয়? এটা একটা প্রশ্ন। দ্বিতীয়টা প্রশ্ন হচ্ছে এটা কোন কোষ থেকে নিঃসৃত হয়, ঠিক আছে, এটা কোন কোষ থেকে নিঃসৃত হয়? কোন কোষ থেকে নিঃসৃত হয় বলো তো? এটা আমরা জানি যে এইটা যেটা থেকে নিঃসৃত হয় সেটা হচ্ছে মূলত একটা গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত হয়। সেটা কি একটা গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত হয়। ডিউডেনামে অধিকাংশ পরিপাক হয়, হ্যাঁ, এটা অ্যাড করার জন্য ধন্যবাদ। আচ্ছা, না ডিপ্লোমাদের করার দরকার নেই। আচ্ছা, পেপসিনোজেন ও প্রোরেনিন হিসাবে, আচ্ছা পেপসিনোজেন হিসাবে, ঠিক আছে, হ্যাঁ, এটা কিন্তু সঠিক কথা বলছো যে পেপসিনোজেন হিসেবে। এখন বলো কোন কোষ থেকে নিঃসৃত হয় বলো তো? আমরা জানি যে আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থিতে 4টা কোষ থাকে, 4টা কোষের কথা ওই দিন বলছিলাম। তো 4টা কোষের মধ্যে প্রথমে হচ্ছে অক্সেন্টিক সেল বা হচ্ছে প্যারাইটাল সেল, এটা থেকে নিঃসৃত হয় হচ্ছে কে? এটাকে নিঃসৃত হয় হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে আমরা কি বলছিলাম? তারপরে আমরা বলছিলাম যে আমাদের হচ্ছে এই যে তোমার অক্সেন্টিক সেল, তারপরে হচ্ছে মিউকাস সেল থেকে কে নিঃসৃত হয়? মিউকাস সেল থেকে হচ্ছে মিউকাস নিঃসৃত হয়। তারপরে হচ্ছে আমাদের আর্জেন্টাফিন এটা থেকে নিশ্চিত হয়, এটা থেকে নিশ্চিত হয়। আগে লেখা ছিল একটা জিনিস, এখন নতুন একটা জিনিস অ্যাড হয়েছে। এখন যেটা নতুন অ্যাড হয়েছে ওইটাই আমরা বলবো। সেটা কি? যে এটা থেকে আসলে সেরাটোনিন খরিত হয়, ঠিক আছে, সেরাটোনিন খরিত হয়। ওকে, সেরাটোনিন খরিত হয়। তাহলে আমাদের সর্বশেষ কি আছে? সর্বশেষ হচ্ছে চিফ কোষ, রাইট, চিফ কোষ। সর্বশেষ হচ্ছে চিফ কোষ। তো এই চিফ কোষ থেকে নিঃসৃত হয় কে? চিফ কোষ থেকে নিঃসৃত হয় আমাদের পাকস্থলীর জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন খাদ্য পরিপাক করার জন্য, সেই পেপসিনোজেন বা হচ্ছে আমাদের একটা প্রোএনজাইম। এবং পরবর্তীতে এটার সাথে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত হয় সেটা কি করে? সেটা হচ্ছে পেপসিনে পরিণত হয় এবং সেটা কি প্রোটিন পরিপাককারী এনজাইম। ওকে, আচ্ছা, ঠিক আছে, ডান।
ডান। এরকম করে একটার সাথে কিন্তু তুমি মোটামুটি 3-4টা এমসিকিউ পড়ে ফেললা, ঠিক না? আচ্ছা গেল এটা। এটা বলো, স্থায়ী দাঁতের সংকেত কোনটা? স্থায়ী দাঁতের সংকেত কোনটি? ঠিক আছে, এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। স্থায়ী দাঁতের সংকেত কোনটা? স্থায়ী দাঁতের সংকেত কোনটি? এখানে রুম নাম্বার খুঁজতে হবে না, এখানে রুম নাম্বার খুঁজতে হবে না, এটা তোমরা হচ্ছে এমনিতে কমেন্টে অন্য সময় বলো, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের সাথে মানে ক্লাসটা কন্টিনিউ করো, ওকে? এই নাম্বার দেখি তো, এই নাম্বারটা কি বলছে যে I2 তারপরে হচ্ছে C1P2M3, ওকে? সো I2 মানে কি? I2 মানে হচ্ছে আমাদের ইনসিজর বা হচ্ছে কর্তন দাঁত থাকবে 2টা, তারপরে হচ্ছে ক্যানাইন বা হচ্ছে আমাদের সেদন দাঁত থাকবে 1টা, মোলার মানে এটা কি? এটা হচ্ছে পেশন দাঁত থাকবে 3টা, আর হচ্ছে প্রিমোলার মানে হচ্ছে আমাদের P, এটা থাকবে 2টা, মানে I2 C1 P2 M3। এটা কয়টা? আচ্ছা লিখছি কেমনে এটা, সরি। এটা হচ্ছে কিভাবে থাকবে, এই যে I2 C1 P2 M3, এটা কয়টা? এটা হচ্ছে তোমার এরকম করে, এই যে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের এই নাম্বারটাই কি সঠিক উত্তর? হ্যাঁ, যারা হচ্ছে এই যে দেখো, এই যে তোমার অনেকে হচ্ছে পুরো অ্যান্সারটা অ্যান্সার করো, যেমন হচ্ছে এখানে I2 C1 M3 P2, এই P2 পরে লিখছো কেন? আচ্ছা, তো এই পুরাটা যখন অ্যান্সার করবো তখন কিন্তু তোমাদের কিন্তু একবার প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক না? তো এটা কিন্তু বেশি ভালো এ নাম্বার অথবা বি নাম্বার বলার থেকে, ঠিক আছে? আচ্ছা ডান, গেল এটা। তারপরে হচ্ছে আমরা আরেকটা সামনে আরেকটা এমসিকিউ দেখব। এই যে একটু আগে যে কথাটা বলছিলাম না, এখন বলো তো যে পাকস্থলীর কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়? আগেই বলে দিছি, সরি, আগেই এটা বলে দিছি। বলো, পাকস্থলীর কোন কোষ থেকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়? হ্যাঁ, 6 বছরের শিশুদের, যেহেতু আমাদের এটা বইতে এখন ইনক্লুডেড নাই, সো এটা দরকার নেই। অক্সেন্টিক, হ্যাঁ অক্সেন্টিক, এই মিউকাস কি বলে মিথুন। হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় কোত্থেকে? আমাদের অক্সেন্টিক। এবং তোমাদের একটা নতুন জিনিস জানাই, সেটা হচ্ছে আমাদের নতুন করে আমাদের এই অক্সেন্টিক সেলের মধ্যে একটা নতুন জিনিস মানে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর, TRIC, গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এটা এখান থেকেই নিঃসৃত হয়, ঠিক আছে? আগে যেটা ছিল হচ্ছে আমাদের আরজেটাফিন কোষে, সেটা এখন স্যার এইখানে অ্যাড করে দিয়েছে, ঠিক আছে? যে অক্সেন্টিক কোষ থেকেই আমাদের এই গ্যাস্ট্রিক ইন্টেন্সিক ফ্যাক্টরটা নিঃসৃত হয়। সো এটাও একটু মাথায় রেখো। এটা আবার এইটা দিয়ে দিও না, আরজেটাফিন কোষটা বাদ দিয়ে দিও, হ্যাঁ ওকে? আচ্ছা গেল। জাইমোজেনিক কোষ বা হচ্ছে চিফ কোষ থেকে আমাদের হচ্ছে ওইটা নিঃসৃত হয়, কোনটা আমাদের? বলো বলো। আচ্ছা, আজকে পর্যাপ্ত পরিমাণে নাই যে আমাদের হচ্ছে বলার সাথে সাথেই চলে আসবে। আচ্ছা গেল এটা। এই যে এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে আমাদের কি গ্লুকোজের একটা বিপাকীয় প্রক্রিয়া, যে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া। আমাদের কয়টা প্রক্রিয়া আছে? তোমরা এটা অ্যান্সার করতে করতে আমি এটা লিখে ফেলি, কারণ এটা আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যে গ্লাইকোজেনেসিস, তারপরে হচ্ছে কি? তারপরে হচ্ছে গ্লুকোনিওজেনেসিস জেনেসিস, এটা গেল। তারপরে হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। সো এই তিনটা প্রক্রিয়ার জন্য কোন কোন হরমোন কাজ করে এটাও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং এইগুলো আসলে আমাদের আলটিমেট কি শরীরে আসে বা কি শরীরে হচ্ছে পরিবর্তন বা চেঞ্জ ঘটায় সেটাও দরকার। যেমন হচ্ছে গ্লাইকোজেনেসিস কি করে? গ্লাইকোজেনেসিস হচ্ছে আমাদের গ্লুকাগন হরমোন হেল্প করে। কেন আমাদের ইনসুলিন হরমোন হেল্প করে। কেন হেল্প করে? কারণ হচ্ছে এটা যদি করে তাহলে আমাদের কি সুগারের পরিমাণটা লো হয়। আবার হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, এই নিউ মানে কি? নিউ মানে হচ্ছে নিউ বা নতুন। নতুন মানে কি? নতুন মানে হচ্ছে শর্করা ব্যতীত অন্য কোনো নতুন ওয়ে থেকে আমরা কি করতে পারি? অন্য কোনো নতুন ওয়ে থেকে আমরা হচ্ছে গ্লুকোজ নিয়ে আসতে পারি। সো এটার জন্য হেল্প করে কে? এই দুইটার জন্যই হেল্প করে আমাদের গ্লুকাগন। কারণ গ্লুকাগনের কাজ কি? গ্লুকাগনের কাজ হচ্ছে আমাদের ইনসুলিনের লেভেলটা, আমাদের সুগারের পরিমাণটা বা সুগারের লেভেলটা বৃদ্ধি করা, ঠিক আছে? সো এই সব কিছুই আমাদের কোথায় সংগঠিত হয়? এই সব কিছুই হচ্ছে আমাদের লিভার বা যকৃতে সঞ্চিত হয়। এখন তোমাকে হয়তো বা পরীক্ষায় এটাও দিয়ে দিতে পারে যে গ্লুকোনিওজেনেসিস এটা লিভারের বা যকৃতের কোন ধরনের প্রক্রিয়া? এটা হচ্ছে একটা কি? একটা বিপাকীয় প্রক্রিয়া, ঠিক আছে? এটা কি? একটা বিপাকীয় প্রক্রিয়া। কিন্তু এটা কিন্তু শুধুমাত্র আমাদের গ্লুকোনিওজেনেসিস এটা বিপাকীয়, কিন্তু গ্লাইকোজেনেসিস কিন্তু একই দিকে আমাদের বিপাকীয় প্রক্রিয়া আবার আমাদের সঞ্চয়ী প্রক্রিয়া, দুইটাই। ওকে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসলেই। ওকে ডান।
এই যে এগুলো কিন্তু সবগুলো লেখা আছে, ঠিক আছে, এগুলো সবগুলো মানে এত জোসভাবে লেখা আছে, তোমার আসলে নতুন করে আমি এখন যেমন করে তোমার বর্ণনা করতেছি এর থেকেও ভালো করে এখানে বর্ণনা করা আছে। গেল এটা। ওকে, এখন আসো রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে এই যে দেখো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সৃষ্টির প্রক্রিয়া। সৃষ্টির প্রক্রিয়া বলো তো, রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়া কোনটি? রক্ত, হ্যাঁ মেটাবলিজম, বা হচ্ছে আমাদের বলছিলাম না মেটাবলিজম মানে কি, চেঞ্জ বা পরিবর্তন। আচ্ছা, সো রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়ার নাম কি বলতো? আমাদের হচ্ছে বেশ কয়েকটা প্রক্রিয়া আছে, তার মধ্যে রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়ার নাম কি? হিমাটোপয়োসিস, এই যে দেখছো একজন ভুল করছে, হিমাপয়োসিস লিখছে। আচ্ছা, হিমাটোপয়োসিস, ওকে। তাহলে বলো তো এই নাম্বার যেটা লেখা আছে যে ইরাথ্রোপয়োসিস, এইটা কিসের প্রক্রিয়া? এটাও তো একটা প্রক্রিয়া, যেহেতু শেষে পয়োসিস লেখা আছে তার মানে হচ্ছে এটা কথাকলি ইরাথ্রোপয়োসিস এটার উত্তর না, বাট ইরাথ্রোপয়োসিস এটা হচ্ছে কোন একটা কিছুর মানে প্রশ্ন, যে এটা আসলে কোনটা সৃষ্টির প্রক্রিয়া বলো তো? এই ইরাথ্রোপয়োসিস কোনটা সৃষ্টির প্রক্রিয়া, কি সৃষ্টি করে ইরাথ্রোপয়োসিসের মাধ্যমে? লোহিত রক্তকণিকা, রাইট। অভিজিৎ সেন কিন্তু আনসার করে দিছে লোহিত রক্তকণিকা। এই যে আমরা জানি কি আমাদের লোহিত রক্তকণিকার যে গ্রিক নাম সেটা কি? এরিথ্রোসিস। আর এটাকে যখন হচ্ছে সৃষ্টির প্রক্রিয়া বা এটা যখন সৃষ্টি হয় সেই প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে ইরাথ্রোপয়োসিস। হিমাটোপয়োসিস কি? হিমাটোপয়োসিস হচ্ছে হিমাটো, এটার মধ্যে কিন্তু বানানের ঝামেলা আছে, ঠিক আছে, সবাই একটু দেখে নিও যে একটা হচ্ছে হিমোসিস আর একটা হচ্ছে হিমাটোপয়োসিস। তো হিমাটোপয়োসিসটা কি? এটা হচ্ছে রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়া, সমগ্র রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়া। ইরিথ্রোপয়োসিস হচ্ছে লোহিত রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়া। ওকে, আচ্ছা ডান, এটা গেল। এটা হচ্ছে রক্তকণিকা বা হচ্ছে আমাদের এই যে কি বলতে পারি আমরা, এই যে মানে রক্ত সংবহন অধ্যায়ের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস গেল। এরপরে হচ্ছে আরেকটা জিনিস দেখবো আমরা, সেটা হচ্ছে এক সেকেন্ড একটু নিচে যায়নি, এই যে এইটা একটা ভালো প্রশ্ন, যে রক্তের পিএইচ নির্ভর করে কোনটির উপর। এখন এটা কেন দিছি বলতো? এই যে লোহিত রক্তকণিকা এটা একটার জন্য, আরেকটা হচ্ছে এই তিনটার মধ্যে একটা জিনিস, মানে তিনটার মধ্যে যে কোনো একটা, এইটার জন্য যে রক্তের পিএইচ নির্ভর করে যার উপর, বা রক্তের পিএইচ নির্ভর করে কোনটির উপর। এখানে মূলত রক্তরস দেওয়ার কথা ছিল, এটা হচ্ছে, এটা বাদ দাও, এটা হচ্ছে রক্তরস কোনটির উপর? বাফার, ঠিক আছে। সো হুট করে রক্তরস দেখা, যেহেতু তুমি অলরেডি পড়ে আসছো যে বাসা থেকে, যে রক্তরস হচ্ছে পিএইচ নিয়ন্ত্রণ করে বা রক্তরসের মাধ্যমে হচ্ছে পিএইচ নিয়ন্ত্রিত হয়। সো যদি এটা পড়ে আসো তো তোমার সামনে হচ্ছে রক্তরস আছে, বাফারও আছে, কিন্তু তোমাকে বলছে কি যে পিএইচটা নির্ভর করে যার উপর। সো বাফার এর মাধ্যমে আমাদের যে তিন প্রকার বাফার, এইটার উপরে বা এটার ওয়েতে নির্ভর করেই কি আমাদের হচ্ছে রক্তের পিএইচটা কি এই যে 7.45 থেকে 35 থেকে 7.45 এর মধ্যে অবস্থান করে। সো এজন্য আমাদের কিন্তু সঠিক উত্তর হবে কি? বাফার, ঠিক আছে, বাফারটা সঠিক উত্তর হবে। যদি এত কমপ্লেক্স করবে না, আমি তোমাদের কমপ্লেক্স করে দেখাচ্ছি যেন হচ্ছে যদি এরকম দিয়েও দেয় সেক্ষেত্রে যেন তুমি পারো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ডান। এটা গেল আরেকটা। এরপরে হচ্ছে এই যে এই প্রশ্নটা হচ্ছে তোমরা সবাই জানো, তোমরা সবাই হচ্ছে এই প্রশ্নটা পারো, তবুও হচ্ছে তোমরা এই প্রশ্নটার উত্তর করবা, ঠিক আছে, যে কোন হরমোন লোহিত রক্তকণিকা উৎপাদন উদ্দীপ্ত করে, কোন হরমোনটা লোহিত রক্তকণিকা উৎপাদন উদ্দীপ্ত করে। এটা আমি জানি, সবাই জানো এটা, তবুও হচ্ছে এটার অ্যান্সারটা আরও একবার করো, ঠিক আছে। কারণ ইন কেস যদি হচ্ছে এগুলো প্রশ্ন কমন পড়ে যায় তখন কি করবো বলো তো? তখন হচ্ছে এই যে ইউটিউব থেকে ভিডিওটা ডাউনলোড করবো, তারপর হচ্ছে এরকম মানে কেটে তারপর হচ্ছে বলে দিব যে আমরা কিন্তু ওই ক্লাসের মধ্যে এটা পড়াইছিলাম, ঠিক আছে না? আচ্ছা, এরিথ্রোপয়েটিন, রাইট, এরিথ্রোপয়েটিন, হ্যাঁ আমাদের হচ্ছে লোহিত রক্তকণিকা উৎপাদন কোনটি উদ্দীপ্ত করে, সেটা হচ্ছে এরিথ্রোপয়েটিন। এখন সমস্যা কি বলতো, যে এখানে প্রশ্ন আরেকটা হচ্ছে যে এরিথ্রোপয়েটিন হরমোন এটা আসলে আসে থেকে, বা এটা হচ্ছে কোন অঙ্গের মাধ্যমে আমরা হচ্ছে পেয়ে থাকি, কোন অঙ্গ থেকে এটা নিঃসৃত হয় বলতো? কোন অঙ্গ থেকে? কোন অঙ্গ থেকে? বৃক্কের এরিথ্রোপয়েটিন। প্রশ্ন করার আগেই অ্যান্সার করে দিয়েছে পূজশ্রী পূজা, ওকে ঠিক আছে, ধন্যবাদ। ওকে ডান, তাহলে এরিথ্রোপয়েটিন ডান, এটাও গেল, এটাও হচ্ছে বেশ ভালো একটা প্রশ্ন ছিল। এরপরে হচ্ছে একটা প্রশ্ন তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ভাই ও আমাদের জাবির ইসেও ছিল। আচ্ছা আচ্ছা তোমরা হচ্ছে আচ্ছা আমি দেখছি। আচ্ছা কি জানো, তোমরা একটু বলো তো তোমাদের গুচ্ছের কেমন হয়েছে, তোমাদের গুচ্ছের রেজাল্ট কেমন হয়েছে একটু আমাকে জানাও তো, যারা যারা হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়েছো জিএসটি। এরিথ্রোপয়েটিন কিডনি সবাই অ্যান্সার করতেছো, আমাকে একটু বলো যে আমাদের আসলে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা কেমন হয়েছে। তামিম ভাই জিজ্ঞেস করছে, সো তাড়াতাড়ি বলো।
আরে প্রশ্নের অ্যান্সার পরে দাও, আগে এটা বলো। এই 24 পেয়ে নট এলিজিবল। বায়ো অনেক হার্ড হয়েছে, হ্যাঁ এটা ঠিক, কারণ হচ্ছে বায়ো তোমাদের এমন প্রশ্ন করছে আমরা যেমন করে দেখাইছি বা হচ্ছে যেমন করে তোমাদের আমাদের পুরা মানে যারা হচ্ছে কোর্স পরিচালনা করতো সবাই হচ্ছে যেমন করে দেখাইছে তার বাইরে থেকে আসে। যেমন আমরা তোমাদেরকে বলতাম কি যে তোমরা হচ্ছে বিজ্ঞানীদের নাম কিংবা সাল বলবা না, মানে পড়ার দরকার নেই, বাট তারা হচ্ছে দেখা গেছে দুইটা প্রশ্নই দিয়ে দিয়েছে এই টাইপ প্রশ্ন। তো এরকম আরও অনেক জায়গা আছে যেগুলো আসলে আমাদের একটু মানে যেসব যেরকম করে এক্সপেক্ট করেছি আমরা তার থেকে বাইরে চলে আসছে, ঠিক না? সো এই জন্য একটু অনেকেরই প্যারা হয়ে গেছে। নাহলে ইতিহাসে আমরা যখন হচ্ছে পরীক্ষা দিয়েছি তখন আমাদের 59-এ মনে করো সংখ্যা ছিল যে 59 হচ্ছে যে পাবে কি পাবে না, তো ওইখানে আমাদের 59-এ এবার হচ্ছে 95তম। সো এটা আসলে ভয়ঙ্কর একটা জিনিস, মানে এবার ভয়ঙ্কর একটা পরীক্ষা হয়েছে আমাদের, অন্তত বুঝছে, ঠিক আছে? আচ্ছা দেখো ট্রাইকাস্পিড ভালভ দেখা যায় কোথায়? আচ্ছা অনেকেই এক্সাম দেয়নি, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তোমরা হচ্ছে যেহেতু এটা স্যাক্রিফাইস করছো আমি আশা করি তোমাদের এই স্যাক্রিফাইস হচ্ছে কোথায় চলে আসবে, এই স্যাক্রিফাইসের বিপরীতে আমাদের হচ্ছে নার্সিংয়ে তোমাদের ভালো একটা কলেজ চলে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে সমস্যা নেই। এটা বলো ট্রাইকাস্পিড ভালভ কোথায় দেখা যায়? অলরেডি অনেকে দিয়ে দিয়েছো। ট্রাইকাস্পিড যেহেতু, ট্রাইকাস্পিড মানে কি? ট্রাইকাস্পিড মানেই হচ্ছে আমাদের এই যে তিনটা সমৃদ্ধ, আর বাইকাস্পিড মানে কি? বাইকাস্পিড মানে হচ্ছে দুইটা, এবং এটাকে কিন্তু আমরা কি বলি? মাইট্রাল কপাটিকাও বলি, ঠিক আছে? বাইকাস্পিড কপাটিকাকে আমরা কিন্তু মাইট্রাল কপাটিকাও বলি, এটাও একটু মনে রাখার ট্রাই করো, ঠিক আছে? সো এটা কোথায় আছে? এটা কিন্তু হচ্ছে আমাদের ডান অলিন্দ এবং ডান নিলয়, ঠিক আছে? ডান অলিন্দ এবং ডান নিলয়ের ছিদ্রে কিন্তু ওটা অবস্থান করে, ঠিক আছে? ওকে ঠিক আছে মেজবা আসিফ, আমি খুবই দুঃখিত তোমাকে মন খারাপ করানোর জন্য, সমস্যা নেই। আমি তোমাদের হচ্ছে 4 তারিখে প্রত্যেকের কল দিয়ে তারপরে হচ্ছে জানার চেষ্টা করবো যে প্রত্যেকের রেজাল্ট কী হয়েছে ইনশাল্লাহ, ঠিক আছে? এবং আশা করি তোমরা আমাকে ভালো খবরই দিতে পারবা। আচ্ছা এরপরে হচ্ছে একটা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে মধ্যবর্তী প্রাচীর রিলেটেড কথা আছে, ঠিক আছে? প্রাচীর রিলেটেড কথাটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো প্রাচীর রিলেটেড এই প্রশ্নটার অ্যান্সারটা আমাকে একটু করো, ঠিক আছে? আচ্ছা এই অ্যান্সারটা আমাকে একটু করো যে হৃৎপিণ্ডের মধ্যবর্তী প্রাচীরের নাম কি? মধ্যবর্তী কথাটা শুনেই কিন্তু আমরা বুঝে ফেলছি যে এটা আসলে কি হবে, এটা আসলে আমাদের মায়োকার্ডিয়াম। হ্যাঁ সুজুকা কি সিজুকা, সিজুকা হচ্ছে এমনি কমেন্ট করে না যেই হচ্ছে অন্ধকার হয়ে যায় কোনো একটা প্রবলেম হয় ওর সাথে সাথে হচ্ছে হ্যাঁ ভাইয়া এটা হয়েছে ওইটা হয়েছে, অন্য কমেন্টও করো, এই অন্য কমেন্টও করো। হ্যাঁ মায়োকার্ডিয়াম, এটা হচ্ছে মায়োকার্ডিয়াম, হৃৎপিণ্ডের মধ্যবর্তী প্রাচীরের নাম হচ্ছে মায়োকার্ডিয়াম। এখন এটা এত সহজ প্রশ্ন দিলে তো হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু যদি একটু কঠিন প্রশ্ন দেয় সেক্ষেত্রে দেখো কী ধরনের প্রশ্ন হতে পারে। আসো এই যে প্রাচীর গঠনকারী পেশি এবং হচ্ছে কার্ডিয়াক পেশি আমাদের এখানে, এই যে আমাদের প্রাচীরটা হচ্ছে 3 স্তরে বিভক্ত, এর মধ্যে অ্যাপিকার্ডিয়াম যেটা এখানে হচ্ছে চর্বির বিক্ষিপ্তভাবে লেগে থাকে, কিভাবে লেগে থাকে? বিক্ষিপ্তভাবে লেগে থাকে। দ্বিতীয়তে আমাদের মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম কি করে? সংকোচন এবং প্রসারণ, সংকোচন এবং প্রসারণে সাহায্য করে। তারপরে হচ্ছে এন্ডোকার্ডিয়াম যেটা হচ্ছে অন্তস্থ, সেটা কি করে? সেটা হচ্ছে কপাটিকা গঠনে ভূমিকা পালন করে। সো এই তিনটা একদম মুখস্থ করে ফেলতে হবে তোমাদেরকে, ঠিক আছে? এই তিনটা কি একদম মুখস্থ করে ফেলতে হবে, ওকে? মায়োকার্ডিয়াম, হ্যাঁ এটার হচ্ছে মায়োকার্ডিয়াম। ওকে ধন্যবাদ তোমাদেরকে, এটার অ্যান্সার করে ফেলছো। আচ্ছা তো এইরকম করে তোমরা হচ্ছে রক্তের মধ্যে আরেকটা এমসিকিউ আমি তোমাদেরকে দেখাবো, এক সেকেন্ড দাঁড়াও। এই যে দেখো এখানে আমাদের ওই যে রোগ আছে না, রোগ থেকেও হচ্ছে আমাদের বেশ কিছু প্রশ্ন হতে পারে। সো রোগ থেকে প্রশ্নগুলা আমরা হচ্ছে কিছু দিয়ে রাখছি, কারণ হচ্ছে যদি না হয় তাহলে তো বিপদ। সো এজন্য তোমরা হচ্ছে যেই কটা দিয়ে রাখছি এই কটা একটু ভালো করে পড়ে ফেলো, ঠিক আছে? আচ্ছা নিচের কোনটি হচ্ছে ওপেন হার্ট সার্জারি নয়? নিচের কোনটি ওপেন হার্ট সার্জারি নয়? এটা একটা অ্যান্সার করো তো। ওপেন হার্ট, তো তোমাদেরকে হচ্ছে রোগ রিলেটেড, ঠিক আছে? তোমাদেরকে সব থেকে বেশি পড়তে হবে রোগ রিলেটেড বা হচ্ছে রোগ টাইপ জিনিসপত্র, কারণ তোমরা হচ্ছে এগুলোই সার্ভ করবা, ঠিক না? সো এখন আমাকে বলো যে কোনটি আসলে ওপেন হার্ট সার্জারি নয়? করোনারি বাইপাস, রাইট। এটা কিন্তু ওপেন হার্ট সার্জারির মধ্যে পড়ে না, কারণ আমরা ওপেন হার্ট সার্জারির মধ্যে কাকে দেখি? অন পাম্প দেখি, অফ পাম্প দেখি এবং হচ্ছে রোবট সহযোগী, এই তিনটা দেখে থাকি, ঠিক আছে? তাহলে ওপেন হার্ট সার্জারির অন্তর্ভুক্ত নয় কোনটা? আমাদের করোনারি বাইপাস, এটা আবার হচ্ছে অ্যানজিওপ্লাস্টির অন্তর্ভুক্ত, ওকে? আচ্ছা ঠিক আছে, এটাই হচ্ছে এখানে লেখা আছে সুন্দর করে, এই যে ডাক্তার উইলফ্রেড জি
বিগলো, এটা হচ্ছে সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি প্রয়োগ করেন এবং এগুলোর প্রকারভেদ এখানে দেওয়া আছে এবং এটার মধ্যে বিটিং হার্ট অফ পাম্প মানে বিটিং হার্ট অথবা হচ্ছে অফ পাম্প সার্জারি, এটা হচ্ছে এটার একটা নাম হচ্ছে বিটিং হার্ট। ওকে, আচ্ছা এটা শেষ। তারপরে হচ্ছে আমরা চলে যাবো, এটার মধ্যে অনেকগুলো দিছি তোমাদেরকে। শ্বসনতন্ত্র থেকে আমরা হচ্ছে খুব অল্প কিছু জিনিসপত্র দেখবো। এটার মধ্যে আমি তোমাদেরকে বলে দিই যে শ্বসনতন্ত্র আসলে তোমরা কি দেখবা। আসো, এককগুলো তো সব থেকে বেশি পড়তে হবে, ঠিক না? আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও। এই যে কোষের সৃষ্ট কার্বন ডাই অক্সাইডের বেশিরভাগ কোন যৌগরূপে পরিবাহিত হয়, এবং এটা কিন্তু আমাদের এবারে যে ভর্তি পরীক্ষা মানে গুচ্ছের ভর্তি পরীক্ষা সেখানেও আসছিল। সো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এই প্রশ্নটা হচ্ছে গুচ্ছের ভর্তি পরীক্ষার আগে লিখছি, ঠিক আছে? এটা বলো, কোষের সৃষ্ট কার্বন ডাই অক্সাইড বেশিরভাগ কোন যৌগরূপে প্রবাহিত হয় বা হচ্ছে পরিবাহিত হয়? দেখি তো কে কে অ্যান্সার করছো, দ্রুত অ্যান্সার করো। এখানে কিন্তু অনেক অনেক কনফিউজিং একটা জিনিস। দেখি তো অ্যান্সার, এই যে একজন কিন্তু তাসনিম মুস্তারি কিন্তু অ্যান্সারটা করছে। হ্যাঁ, এটা হচ্ছে বাইকার্বনেট রূপে। তো আগে হচ্ছে তোমাদেরকে সোডিয়াম দেওয়ার মাধ্যমে জিনিসটা হচ্ছে কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে। কনফিউশন হওয়া যাবে না, কনফিউশন ক্রিয়েট করা যাবে না। এটা হচ্ছে বাইকার্বনেটও যা, সোডিয়াম বাইকার্বনেটও যা, ঠিক আছে? টিউলিপ মেহজাবিন কিন্তু অ্যান্সারটা ভুল করছে, ভুল করা যাবে না, এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে? এই যে দেখো যে বাইকার্বনেট যৌগরূপে, বাইকার্বনেট যৌগরূপে আর হচ্ছে তোমার সোডিয়াম বাইকার্বনেট একই তো কথা, ঠিক না? দেখো যে বাইকার্বনেট যৌগরূপে কার্বন ডাইঅক্সাইডের বেশিরভাগই কত পার্সেন্ট, 65%। তারপরে হচ্ছে কার্বামিনো যৌগরূপে 30% এবং ভৌত দ্রবণ রূপে হচ্ছে 5%, মানে কার্বন মানে H2CO3 রূপে মাত্র হচ্ছে কত আমাদের 5%, ঠিক আছে? কার্বোমিনো হিমোগ্লোবিন, কার্বনিক অ্যাসিড মাত্র মাত্র হচ্ছে তোমার 5%, মাত্র 5% বাইকার্বনেট রূপে। হ্যাঁ, সোডিয়াম দেওয়ার মাধ্যমে তোমাদেরকে কনফিউশন করার ট্রাই করছি এবং কনফিউশন ক্রিয়েটটা তোমাদের কিন্তু অনেকের হয়েছেও, ঠিক আছে? এই ব্যাপারটা সাবধান থাকতে হবে। এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে ওটাইটিস মিডিয়া কি, ঠিক আছে? ওটাইটিস মিডিয়া কি এই অধ্যায়ের মধ্যে খুব মানে অল্প জায়গায় আছে যেখান থেকে তোমার প্রশ্ন হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে যে অঞ্চল, ঠিক আছে? তোমার আসলে কি পড়বা এটা একটু লিখে নাও। সেটা হচ্ছে তুমি প্রথমে পড়বা হচ্ছে অঞ্চল। অঞ্চল মানে কি? অঞ্চল মানে হচ্ছে যে বায়ু পরিবহন অঞ্চল, বায়ু ত্যাগ অঞ্চল, ঠিক আছে? বায়ু পরিবহন অঞ্চল, বায়ু ত্যাগ অঞ্চল, এই দুইটা অঞ্চল পড়বা। মাত্র যেটা দেখাইছে এইটা এবং হচ্ছে ওই যে রোগ দুইটা, ঠিক আছে? সাইনোসাইটিস আর হচ্ছে ওটাইটিস মিডিয়া। সো অন্তকর্ণ এর সংক্রমণ নাকি মধ্যকর্ণের সংক্রমণ নাকি হচ্ছে সাইনাসের সংক্রমণ। আমরা বলছিলাম যে ওটাইটিস, ওটিটি মানে হচ্ছে ওটো বা ওটি মানে কি? ওটো বা ওটি মানে হচ্ছে ওটো বা ওটি মানে কি? ওটো বা ওটি মানে হচ্ছে কার্ন বা কর্ণ। আর এই যে আইটিস মানে কি? আইটিস মানে হচ্ছে তোমার প্রদাহ, আর মিডিয়া মানে তো মধ্য। সো এইটার অর্থ হচ্ছে মধ্যকর্ণের সংক্রমণ। এবং ইনশাল্লাহ আমরা যখন সামনের বছর তোমাদের হচ্ছে বায়োলজি ক্লাস নিব, তখন তোমরা বায়োলজি ক্লাসেই হচ্ছে এই প্রত্যেকটা জিনিস প্রথমেই জেনে যাবা এবং তখন কিন্তু তোমাদের জন্য আরও বেশি সুবিধা হবে। এটা হচ্ছে যারা আমাদের মানে 24 ব্যাচে যদি কেউ দেখে থাকে তার জন্য, তোমাদের কিন্তু বলি নেই, তোমরা হচ্ছে এটা শুনবাও না, ঠিক আছে? তোমাদের আমরা ক্লাস করাবো না, আর তোমাদের কিন্তু আর ক্লাস করাবো না। সো সেই ভয়েও কিন্তু তোমাদের প্রত্যেককে চান্স পাইতে হবে, ঠিক আছে? ডান, এই অধ্যায়টা শেষ। এই অধ্যায়টা নিয়ে তোমরা হচ্ছে বাদ বাকি যেগুলো আছে সবগুলো একবার একবার করে পড়ে ফেলো। আচ্ছা, এরপরে হচ্ছে বৃক্ক থেকে আমরা যে জিনিসটা পড়বো যে নিচের কোনটি হচ্ছে ইউরোকোটেলিক প্রাণী, ঠিক আছে? এই যে তোমাদের হচ্ছে এখান থেকে দুইটা জিনিস পড়তে হবে। একটা হচ্ছে আমাদের একটা হচ্ছে প্রথমত এই যে তোমার এটাকে কি বলে, অঙ্গগুলা রেচন অঙ্গ বা রেচন অঙ্গের মধ্যে আসলে কোনটা মুখ্য কোনটা হচ্ছে প্রাইমারি, এইটা। আর দ্বিতীয় হচ্ছে এইটা এই যে দেখো যে তোমার কোনটা ইউরোটেলিক প্রাণী, তারপরে হচ্ছে কোনটা এরকম কয়েকটা নাম আছে না, প্রত্যেকটা নাম আমার মনে নাই, বাট হচ্ছে হ্যাঁ মধ্যকর্ণের সংক্রমণ, ঠিক আছে? এটা বলো যে নিচের কোনটি হচ্ছে ইউরোকোটেলিক প্রাণী। ইউরোকোটেলিক প্রাণী মানে কি? সাপ কেন? মানুষ হওয়ার কথা না? আমরাই না হচ্ছে আমরাই তো। এটা কি লেখা? ইউরিকোটেলিক, আচ্ছা ইউরোটেলিক লেখা এটা না, ইউরোকোটেলিক, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ইউরোকোটেলিক। আমরা কি? আমরা হচ্ছে ইউরোটেলিক, সরি আমি তো দেখিই নাই, ঠিক আছে? ইউরোটেলিক হচ্ছে আমরা, ঠিক আছে? ইউরোটেলিক হচ্ছে আমরা। সো এই জন্যই আমার হচ্ছে এটা যখন আমি যেটা লিখছি তখন আমি হচ্ছে ভুল করছি এটা, হ্যাঁ? সো ইউরোটেলিক হচ্ছে আমাদের মানুষ, আর ইউরোকোটেলিক হচ্ছে আমাদের এই যে সাপটা পেরা। এই যে দেখো ইউরোটেলিক
সরি আমি হ্যাঁ হয় মানুষের ভুল হয়, প্যারা নাই, তোমাদেরকে ধন্যবাদ এটা হচ্ছে দেখানোর জন্য। ইউরোটেলিক, ঠিক আছে, ইউরোটেলিক এটা হচ্ছে কি, এটা হচ্ছে মানুষ। আর ইউরিকোটেলিক, ঠিক আছে, ইউরিকোটেলিক এটা হচ্ছে আমাদের পতঙ্গ, সাপ, টিকটিকি এগুলা। ওকে, খুবই সরি, খুবই সরি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যামোনোটেলিক, এটা হচ্ছে কি হাইড্রাকেচো মাছ এরা। ওকে, হ্যাঁ, প্রধান রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া, এজন্য আমরা কি, আমরা হচ্ছে ইউরোটেলিক, ঠিক আছে। আর ওদের হচ্ছে ইউরিক অ্যাসিড। আচ্ছা তোমার, আচ্ছা দেখো ব্যাখ্যার অ্যান্সারে মিল নাই তোমার হচ্ছে, মানে আমরা যখন প্রশ্ন লিখি, ঠিক না, প্রশ্ন যখন হচ্ছে উঠাই বা হচ্ছে প্রশ্ন যখন লিখি তখন কি আমরা হচ্ছে ব্যাখ্যাটা কি উত্তরের সাপেক্ষে লিখি। তো তোমাদের একটু একটু মাথায় এটা তো আছে যে আমাদের যেহেতু ব্যাখ্যাটা ঠিক আছে বা ব্যাখ্যাটার মধ্যে এই উত্তরটা ঠিক আছে, তার মানে হচ্ছে এটার উত্তর এইটা হবে। হয়তো লিখতে গিয়ে হচ্ছে ডি এর জায়গায় এ বসছে অথবা এ এর জায়গায় ডি বসছে, এটুকু নিয়ে অভিযোগ করা আসলে আমি খুব একটা বেশি দেখি না আসলে জায়গা আছে, ঠিক আছে। সো এটুকু একটু তোমরা দেখে নিও, ঠিক আছে, বুঝতে পারছো। দেখো আমাদের কিন্তু এখানে সব কিছুই ঠিক আছে, যে ইউরোটেলিক হচ্ছে আমাদের মানুষ, তারপর হচ্ছে ইউরোকোটেলিক হচ্ছে পতঙ্গ, সাপ, সব কিছুই। এবং এই যে এখানেও কিন্তু ইউরোটেলিকও বলছে, কিন্তু আমি চোখের ভুলে কিংবা হচ্ছে পড়ার ভুলে এটা বলছি যে ইউরোটেলিক হচ্ছে মনে করছি মানুষ, এই জন্য আমরা হচ্ছে এটা বলে ফেলছি, ঠিক আছে। তো এটা তোমরা তো বুঝতেই পারো, ঠিক না। ব্যাখ্যা তোমরা অলওয়েজ হচ্ছে তোমাদের, আমি যখন অন্তত প্রশ্ন করবো তোমাদের মেইন প্রায়োরিটি থাকবেই হচ্ছে ব্যাখ্যা, ঠিক আছে, মেইন প্রায়োরিটি কি থাকবে, ব্যাখ্যা, ঠিক আছে। আচ্ছা তোমরা আমাকে একটা প্রশ্ন বলো তো, আজকে হচ্ছে একটা প্রশ্ন ঝামেলা হয়ে গেছে, সেটা হচ্ছে যে শক্তির একক, ঠিক আছে। জুল আর ক্যালোরি, ঠিক আছে। এখন আমাকে একটু বলো তো যে শক্তির একক জুল নাকি ক্যালোরি, শক্তির একক জুল নাকি ক্যালোরি। কেন ক্যালোরি না, ক্যালোরি না, এই শক্তির একক ক্যালোরি নাই। হুম, শক্তির একক ক্যালোরি নেই। আমরা কি জানি, আমরা জানি শক্তির, যখন আমরা এটা খাদ্যের জন্য কিংবা হচ্ছে আমরা যখন এটা খাদ্য উপাদান মাপার জন্য ব্যবহার করি তখন সেটা হয় ক্যালোরি। এবং ক্যালোরি কি, আমি তো জিজ্ঞেস করি না যে শক্তির স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল বা এসআই একক কি, তখন তুমি বলতে পারতা জুল সঠিক উত্তর। কিন্তু এখন শক্তির একক হিসাবে তুমি জুলও বলতে পারো, তুমি ক্যালোরিও বলতে পারো। এবং আমরা জানি যে 1 জুল সমান কি, 1 জুল সমান হচ্ছে 4.2 ক্যালোরি, 1 জুল সমান কি 4.2 ক্যালোরি, ঠিক না। সো দুইটাই বলতে পারবো না, দুইটাই বলতে পারো না। অভিযোগ করো আজকে হচ্ছে কি জানো এটা নিয়ে অভিযোগ করছে, ঠিক আছে। কেন এভাবে বললে মাথায় ধরবে না। আচ্ছা উল্টা লিখছি, সরি। এটা যখন আমরা এরকম করে লিখি না তখন হচ্ছে এরকম করে কথা বলতেছি, আমাদের হচ্ছে বানানগুলো বা এগুলো মনে আছে, বাট এরকম করে লিখতেছি তখন হচ্ছে সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ এই যে দেখো তাপশক্তির একক, হ্যাঁ, আরো স্পেসিফিক করে যদি বলি সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে হচ্ছে তাপশক্তির একক, ঠিক আছে। ক্যালোরিও আছে, ওকে। এই ব্যাপারটা একটু মাথায় রেখো, ঠিক আছে। এটা হচ্ছে যারা সাধারণ বিজ্ঞান আজকে পরীক্ষা দিছো তাদের জন্য বললাম। ওকে ডান। কিছু জায়গা হচ্ছে আমরা একটু নিজের দিয়ে আমরা হচ্ছে করবো। আচ্ছা এরপর একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা হচ্ছে ডিরেক্ট কমন পড়ার মতো, যে মূত্রথলিতে কোন ধরনের বেশি থাকে, ঠিক আছে। মূত্রথলিতে যেই ধরনের বেশি থাকে আমাদের এই যে এখানে হচ্ছে সেম ধরনের বেশি থাকে, ঠিক আছে। এই ধরনের এখানেও হচ্ছে, সরি এখানে না, এখানে দুঃখিত, মূত্রথলিতে কোন ধরনের বেশি থাকে বলো তো। 251 উত্তর হবে কোনটা, সাপ হবে। এটা এটা ভুলে লিখছি, ঠিক আছে। আমি তোমাদেরকে বলছিলাম যে এটা আমরা আসলে র ভার্সন দিছি, তোমাদের হচ্ছে আমরা একদম শেষ মুহূর্তে এসে এই মানে ডিসিশনটা নিছি যে এটা 1 জুল সমান হচ্ছে 0.24 ক্যালোরি। ডেট্রুসার, হ্যাঁ ডেট্রুসার, ঠিক আছে। ডেট্রুসার পেশি, ঠিক আছে। ওকে ডান, গেল। তো এই অধ্যায় থেকে এই পর্যন্তই ছিল, তারপরে হচ্ছে আমরা বাকি যেগুলো আছে তোমরা হচ্ছে প্রত্যেকে আমাদের এই পিডিএফ থেকে দেখে নিবা। আচ্ছা এরপর হচ্ছে চলন ও অঙ্গচালনা থেকে বেশ কিছু ভালো ভালো প্রশ্ন আছে। যেমন এখানে তোমার এই অধ্যায় থেকে আমি হচ্ছে এখন তোমাদেরকে একটু সংক্ষেপে পড়ায় ফেলবো। এই অধ্যায় থেকে তোমার সব থেকে বেশি যে জিনিসটা মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে প্রসেস, ঠিক আছে। সেটা কি, সেটা হচ্ছে প্রসেসটা বেশি মাথায় রাখতে হবে, ঠিক আছে। যে প্রসেস, তারপরে হচ্ছে ফসা, এইসব জিনিস হচ্ছে এখান থেকে দেখতে হবে, ঠিক আছে। ওকে, এটা আমাকে বলে ফেলো তো যে কোন অস্থিতে আসলে তাহলে ওলেক্ট্রন প্রসেসটা থাকে, কোন অস্থিতে। আমি হলে আন্দাজে দাগা দিতাম হিউমেরাস, এখন দেখি তোমরা কি দাগাও। সুকা বলছে আলনা, মিসবাসিব বলছে সি। স্নায়ুটা তোমাদের জন্য খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না। স্নায়ুটা তোমরা জাস্ট এটা মনে রাখো যে আমাদের হচ্ছে এই যে কি বলে এটাকে, পিটুইটারি গ্রন্থিরা হচ্ছে প্রভু গ্রন্থি, প্রভুরাজ গ্রন্থি, তারপরে সব কিছু মিলাইয়া তোমরা ওইটা দিয়ে মনে রাখবা, ঠিক আছে।
আচ্ছা দেখি, দেখো এই যে আমাদের হচ্ছে প্রত্যেকটা জিনিস এখানে দেয়া আছে, ঠিক আছে। সো এই জন্য কিন্তু আমি তোমাকে বললাম যে আমাদের আসলে প্রসেসটা কত বেশি গুরুত্বপূর্ণ। যেমন স্টার নামে হচ্ছে জিফয়েড প্রসেস, ঠিক আছে। তারপরে স্কাপুলাতে হচ্ছে আমাদের কোরাকয়েড এবং অ্যাক্রোমিয়াল প্রসেস। তারপরে হচ্ছে স্ফেনয়েড, হচ্ছে তোমার স্ফেনয়েড জাতীয় যেগুলো আছে সেগুলোতে হচ্ছে টেরিকয়েড প্রসেস। তারপরে ম্যাক্সিলা ম্যান্ডিবল, আন্না, এই যে আন্নায় হচ্ছে আমাদের ওলেক্রোনাল প্রসেস, আর হিউমারাসেট এখানে দেয়া নেই, স্টেলয়েড প্রসেস দুইটাই, ঠিক আছে। আর অ্যাক্সিস, অ্যাক্সিস হচ্ছে আমাদের কি দ্বিতীয় তোমার হচ্ছে দ্বিতীয় কশেরুকা, তারপরে সরি কশেরুকা না, এটা পরে দেখতেছি। আচ্ছা, এটা এটার মধ্যে কি থাকে, এটার মধ্যে থাকে হচ্ছে ওডেন্টাস প্রসেস, আর লাম্বার কশেরুকা থাকে কি ম্যামিলারি এবং অ্যাক্সেসরি প্রসেস। সো প্রসেসগুলো কিন্তু তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, গেল এইটা। তারপরে হচ্ছে আমরা একটু সামনে আগাবো, তোমাদের এইটা আরেকবার একটু এটা মনে করায় দেখি যে মানুষের করোটিতে মোট কয়টি, ঠিক আছে। এই যে আমি দেখাইলাম আর কি, যে আন্দাজে দাগাইলে কিন্তু এরকম ভুল হবে, ঠিক আছে। আন্দাজে দাগালে যদি তুমি এরকম আন্দাজে দাগাও যে হিউম্যারাস তো আমরা খুব বেশি পড়ছি প্রসেস রিলেটেড, তাহলে হিউম্যারাস দাগাই দিই, এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, তোমার আরেকবার মনে করাই দিই, সেটা হচ্ছে যে মানুষের করোটিতে মোট কয়টি অস্থি থাকে, এইটা একটা প্রশ্ন, আর কয় ধরনের অস্থি থাকে এটা কিন্তু আরেকটা প্রশ্ন। সো আরেকবার মনে করাই দিলাম, যদি বলতো কয় ধরনের তাহলে বলতো 18টা, আর যদি বলে যে কয়টি অস্থি তাহলে বলবা কি 29টা, ঠিক আছে। আচ্ছা গেল, এই যে এটা কিন্তু অ্যাড করা আছে, এই যে যদি হচ্ছে কয় ধরনের অস্থি প্রশ্ন থাকে তাহলে হচ্ছে কয় ধরনের হবে, 6 8 3 + 1 মানে হচ্ছে 18 ধরনের অস্থি, ঠিক আছে। আচ্ছা, ওটা থেকে তোমাদের খুব একটা বেশি নাই জায়গা ওরকম, বাট এখানে আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে আমি তোমাকে দেখাই, এক সেকেন্ড। দেখছো প্রত্যেকটা ব্যাখ্যা এত বড় যে একটা প্রশ্নের মধ্যে তোমার হচ্ছে মাত্র একটা পড়ছে, মানে 2-1টা পড়ছে। গেল কোথায়, এই যে নিচের কোনটি হচ্ছে অস্থির আবরণ, নিচের কোনটি হচ্ছে অস্থির আবরণ, আবরণ রিলেটেড এটার মধ্যে দুইটা আবরণ আছে, তো সো দুইটা আবরণ থাকার কারণে তোমাকে এটাও একটু পড়তে হবে, ঠিক আছে। 33টা কি 33টা কশেরুকা, হ্যাঁ, ধরনের হলে 18, টি হলে 29টা। এটা বলো নিচের কোনটি হচ্ছে অস্থির আবরণ। পেরিওস্টিয়াম। তাহলে পেরিকন্ড্রিয়াম কি, পেরিকন্ড্রিয়াম হচ্ছে আমাদের তরুণাস্থির আবরণ, ঠিক আছে। পেরিকন্ড্রিয়াম হচ্ছে আমাদের তরুণাস্থির আবরণ। সো আবরণ রিলেটেড এটা একবার পড়ে ফেলবা। এরপরে এই যে দেখো কোনটি সিসাময়েড অস্থি, সিসাময়েড অস্থিতে প্যাটেলা, এটা কিন্তু তোমাদেরকে মানে এতক্ষণ পড়তে পড়তে তোমার মনে মানে মুখস্থ হয়ে গেছে, এটা নিয়ে আমি আর প্যারা দিব না। আচ্ছা, তারপরে কই, এই যে এটা খুঁজতেছিলাম, আমাদের হচ্ছে তরুণাস্থি। এই অধ্যায় থেকে ওই যে প্রথমে বললাম না প্রসেস, দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে তরুণাস্থির প্রকারভেদ, তরুণাস্থির প্রকারভেদ মাস্ট তোমাদের যদি প্রশ্ন আসে এই অধ্যায় থেকে, সেখান থেকে তরুণাস্থির প্রকারভেদ থেকে একটা প্রশ্ন আসবেই, ঠিক আছে। তরুণাস্থির প্রকারভেদ থেকে একটা প্রশ্ন আসবেই। তাহলে তরুণাস্থির প্রকারভেদ থেকে বলো যে আমাদের হিউমেরাস এবং ফিমারে কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায়, তার মানে হচ্ছে এইটার মধ্যে থেকে একটা তোমাকে পড়তেই হবে, ঠিক আছে। চুনোময় বলছে একজন, দেখি আর কি বলে। চুনোময়, ঠিক আছে। প্যাটেলা হচ্ছে আমাদের হচ্ছে সিসাময়েড অস্থি, ওকে। চুনোময়, ওকে, ঠিক আছে। দেখো এখন এই জিনিসটা হচ্ছে আমরা এত সুন্দর করে এখানে বর্ণনা করছি। দেখো এই যে স্থিতিস্থাপকের মধ্যে কে আছে, স্থিতিস্থাপকের মধ্যে আছে আমাদের এই যে বহিকর্ণ বা হচ্ছে পিনা। তারপরে চুনোময়ের মধ্যে কি আছে, এই যে যেটা বললাম হিউমেরাস ফিউমেরাস মস্তক। স্বচ্ছ বা হায়ালিন এটা কি, এটা হচ্ছে স্তন্যপায়ী, নাক, শ্বাসনালী, ষড়যন্ত্র, এটা বেশি গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে শ্বেততন্তুময়, এটার মধ্যে কে আসে, এটার মধ্যে আছে হচ্ছে তোমার অস্থি এবং টেন্ডনের সংযোগস্থল, ঠিক আছে। অস্থি এবং টেন্ডনের সংযোগস্থল। সো আমাদের এই যে তোমার কি বলতে পারি তরুণাস্থির প্রকারভেদ, এটা হচ্ছে মাস্ট, তোমাকে পড়তেই হবে, মুখস্থ রাখতেই হবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এই তো এই অধ্যায় থেকে আর খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নাই, তবে হচ্ছে এই সব জায়গা, যেসব জায়গা তোমাদেরকে হচ্ছে অ্যাড করে দিছি, যেমন হচ্ছে এই জায়গাটা আমি হচ্ছে এখনো হচ্ছে আমার সমস্যা হয় যে কোনটি হাড়ের সাথে বেশি সংযুক্ত করে, বলো তো হাড়ের সাথে বেশি সংযুক্ত করে কোনটা। আমরা কি পড়ছি যে তোমার এটা আমরা কি করি, আমরা হচ্ছে যখন কোথাও একটা সংঘর্ষ হয় কিসের সাথে, অস্থির সাথে অস্থি, ঠিক আছে। হ্যাঁ, এটা করতে পারো, তোমরা একটা প্লেট নিয়ে যাবা, তারপরে হচ্ছে যেগুলো মনে পড়বে না সেগুলো হচ্ছে কেটে কেটে বের করে দিবে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এখানে বলছে যে হাড়ের সাথে বেশি সংযুক্ত করে। সো হাড়ের সাথে হাড়, এটা হচ্ছে লিগেমেন্ট, ঠিক আছে। লিগেমেন্ট মানে হচ্ছে দুইটা হচ্ছে অনেক শক্ত শক্ত, মানে লাঠি শুকনো শুকনো দুইটা মেন। তো এটা কি, এটা হচ্ছে লিগেমেন্ট, এটা হচ্ছে তোমার অস্থি প্লাস অস্থি, আর টেন্ডন হচ্ছে হাড়ের সাথে বেশি, ঠিক আছে। হাড়ের সাথে বেশি, অবশেষে আমি এটা মনে রাখতে পারছি, ওকে ডান। তারপরে দেখো সমন্বয় নিয়ন্ত্রণ থেকে খুব বেশি প্যারা নিতে হবে না, জাস্ট হচ্ছে তোমাকে এই জিনিসটা জানতে হবে। দেখো আমি তোমাকে দেখাই, এই যে গেল কোথায়, স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী তো তোমরা সবাই জানো। আচ্ছা, এই যে এই জায়গাটা, যে স্নায়ুতন্ত্র কোন ভ্রূণীয় স্তর থেকে, ঠিক আছে। এটার এই অধ্যায় থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা
273, আচ্ছা 273টা বলতে হবে। 273টা কই? 273 আরেকবার তুমি সম্ভবত বলছিলা। দেখছো এখানে কিন্তু আমরা খুব সুন্দর মতো বলে দিয়েছি যে আবরণী কলা ব্যতীত অন্য সকল কলাই হচ্ছে রক্তনীল থাকে, কিন্তু সামহাউ সামহাউ আমাদের এখানে মানে সি এর জায়গায় হচ্ছে বি পড়ে গেছে, ঠিক আছে? তো এই জন্যই বলছি তোমরা হচ্ছে ব্যাখ্যাটা একটু বেশি করে দেখো, ঠিক আছে? কারণ দেখো আমাদের হচ্ছে ফোনটা কতটুকু, ফোনটা হচ্ছে এতটুকু, ঠিক না? ফোনটা হচ্ছে এতটুকু, তো এই ফোনের মধ্যে তোমাদের হচ্ছে একটা পেজের মধ্যে 4-5টা থাকে, সো এর মধ্যে থেকে আমাদের হচ্ছে মাঝে মাঝে 2-1টা এমসিকিউ এরকম হয়। দেখো আমরা হচ্ছে এখানে মোটামুটি 175টা এমসিকিউ, তো 5টা এমসিকিউ তো ভুল হতেই পারে, ঠিক না? সো এটা একটু মানে নাও, ওকে? সো ধন্যবাদ তোমাকে মানে শো করার জন্য। অনেকেই হচ্ছে আমাকে এরকম এখন পর্যন্ত মানে তিনটা পাইছি, তুমি সহ এটা হচ্ছে 3টা পাইলাম, যে এরকম একটু মানে মিসম্যাচ হয়েছে, ঠিক আছে? ধন্যবাদ। ওকে ডান। এটা হচ্ছে সি নাম্বার উত্তর, ওকে? এটা হচ্ছে সি নাম্বার উত্তর, এটা হচ্ছে সি নাম্বার। আচ্ছা সমন্বয় নিয়ন্ত্রণে আমরা হচ্ছে যেটা দেখছিলাম, কত নাম্বার? 283 নাম্বারটা দেখতেছিলাম। এই যে স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্র কোন ভ্রূণীয় স্তর থেকে লাভ করে? বলো, স্নায়ুতন্ত্র কোন ভ্রূণীয় স্তর থেকে লাভ করে? ওকে এখন দেখো আমরা কি এখানে এটা দেখছি না? হ্যাঁ এই যে দেখো সবগুলো দেয়া আছে কিন্তু, যে অ্যাক্টোডাম থেকে, মেসোডাম থেকে, অ্যান্ডোডাম থেকে, এটা মুখস্থ করে ফেলবা। এটা হচ্ছে সবাই একদম মুখস্থ করে ফেলবা, কারণ এটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ। সো প্রত্যেকটা অধ্যায়ের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা আমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? সেটা আমাদের, আরে এটা তো মানে উত্তর উঠানো হয় না, সমস্যা নেই। দেখো যে অ্যাক্টোডাম থেকে টকের, এটা কিন্তু সমস্যা না, উত্তর যে উঠানো হয় না এটা কিন্তু সমস্যা না, এটা তোমার হচ্ছে অনেক সময় 2-1টা আমরা ইচ্ছা করেও দিয়ে থাকি। কেন বলো তো? কারণ হচ্ছে এইখানে তুমি ব্যাখ্যা পরে বের করতে পারো কিনা, ঠিক আছে? অনেক জায়গায় হচ্ছে এরকম দিয়ে রাখছি, এটা কিন্তু সমস্যা না, এটাকে আবার সমস্যা ভাইব না। দেখো অ্যাক্টোডার্ম থেকে ত্বকের অ্যাপিডার্মাল অংশ, ত্বকীয় গ্রন্থি, চুল, পালক, নখ, হুর, চোখ, অন্তঃকর্ণ, দাঁতের এনামেল, এটা হচ্ছে অ্যাক্টোডার্ম থেকে। মেসোডার্ম থেকে কে? কঙ্কালতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, লসিকাতন্ত্র, দাঁতের ডেন্টিন, মানে তন্ত্র হচ্ছে আমাদের মেসোডার্ম থেকে। অ্যান্ডোডার্ম থেকে কে? অ্যান্ডোডার্ম থেকে হচ্ছে শ্বসনতন্ত্র, থাইরয়েড, থাইমাস, যকৃৎ, অগ্নাশয়। তারপর হচ্ছে মেসোগ্লিয়া কি? মেসোগ্লিয়া হচ্ছে একটা অকোষীয় জিনিস। তাহলে এখন আমাকে বলো যে এটা আসলে কে? বলো তোমরা, ততক্ষণে আমরা একটু পানি খেয়ে নিই, ঠিক আছে? না না, স্নায়ুতন্ত্র হচ্ছে আমাদের অ্যাক্টোডার্ম থেকে। এই সবাই মেসোডার্ম বলতেছো কেন? মেসোডার্ম বলতেছো এই জন্য যে এটা বাকিগুলোও তন্ত্র, এই জন্য? আমি তো জানি এটা অ্যাক্টোডার্ম। আচ্ছা তোমরা তোমরা কি মেসোডার্ম শিওর, একদম একদম নিশ্চিত যে এটা হচ্ছে মেসোডার্ম থেকে? হুম, একটু আমাকে জানাও দেখি, বাকিরাও একটু কমেন্ট করো দ্রুত যে এটা কি তোমরা শিওর নাকি হচ্ছে মানে ই করছো। এক সেকেন্ড দাঁড়াও। না না, এটা তোমরা হচ্ছে ভুল জানো, এটা অ্যাক্টোডার্ম হবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাক্টোডার্ম হবে, এটা অ্যাক্টোডার্ম হবে, হ্যাঁ আমি শিওর এটা অ্যাক্টোডার্ম হবে। মেসোডার্ম কেন বলতেছো? এই অ্যাক্টোডার্ম হবে এটা। এখন বলো, এখন বলো, যে যে বলতেছো যে এটার মধ্যে হচ্ছে সঠিক উত্তরটা তুমি হচ্ছে ই করতে পারো নাই, সে বলো, ঠিক আছে? একটো, হ্যাঁ একটো। হাই মেসোর বলে হচ্ছে আমাকে ঝামেলায় ফেলে দিছো। অ্যাক্টোডার্ম রাইট, ঠিক আছে? হ্যাঁ জি স্যার জি। ওকে ডান, তাহলে হচ্ছে স্নায়ুতন্ত্র কোন ভ্রূণীয় স্তর থেকে উৎপত্তি লাভ করে? এটা হচ্ছে আমাদের অ্যাক্টোডার্ম থেকে, ঠিক আছে? ওকে ডান। তাও হচ্ছে এটা দিয়ে দিয়ে দেওয়া উচিত ছিল। ওকে এ ডান। তারপরে হচ্ছে এরকম আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কই গেল? ও এটা তো দেখা শেষ। এরপর হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা, আমাদের অনেকের হচ্ছে এটা ফেভারিট একটা অধ্যায়। সো মানব জীবনের ধারাবাহিকতা থেকে তোমাকে খুব একটা বেশি গুরুত্বপূর্ণ কিছু পড়তে হবে না, জাস্ট একটা জিনিস দেখো, এটা হচ্ছে এক সেকেন্ড, এই যে এইটা, যে পুরুষ প্রজননতন্ত্রের প্রধান হরমোন কোনটি, মানে এখানে হরমোন রিলেটেড কয়েকটা জিনিসপত্র তোমাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে পুরুষ প্রজননতন্ত্রের হরমোন কোনটি? হ্যাঁ অ্যাক্টোডার্ম রাইট। বলো এটা, শুক্রাণু প্রজননতন্ত্রের প্রধান হরমোন কোনটি?
সি নাম্বার টেস্টোস্টেরন, হ্যাঁ ওকে ঠিক আছে। সি 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 কি পড়তেছি, প্রজননতন্ত্রের প্রধান হরমোন কোনটি? এটা হচ্ছে আমাদের টেস্টোস্টেরন, ঠিক আছে। আর ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এটা হচ্ছে আমাদের স্ত্রী প্রজননতন্ত্রের প্রধান হরমোন। ওকে, এটা নিয়ে হচ্ছে খুব একটা বেশি সমস্যা নাই। সো এটাও আমি হচ্ছে তোমাদের এটা মানে এই অধ্যায়টা অত বেশি গুরুত্বপূর্ণ না, হ্যাঁ, এই জন্য এটার মধ্যে খুব একটা বেশি এমসিকিউ রাখিনি, যে কটা রাখছি পড়ে ফেলো। এবার হচ্ছে প্রতিরক্ষার কথা বলছিলাম, যেটা হচ্ছে তোমাকে খুব বেশি মানে গুরুত্বপূর্ণ। তো নিচের কোনটি ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে? নিচের কোনটি ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে? এটার অ্যান্সারটা করো তো, এটার অ্যান্সারটা করো। হ্যাঁ, টেস্টোস্টেরন, ঠিক আছে। ঠিক আছে তামান্না ইসলাম, তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো। তুমি হচ্ছে অনেক, আমি জানি যে এখানে হচ্ছে কয়েকজন আছো যারা হচ্ছে চান্স পাবা না, ঠিক আছে, যারা হচ্ছে চান্স পাবা না। চান্স পাবা না কোথায়? শুধুমাত্র চান্স পাবা না এটা না, তোমরা হচ্ছে ভালো মেডিকেল কলেজে চান্স পাবা, ঠিক দুঃখিত, ভালো নার্সিং ইনস্টিটিউটে চান্স পাবা, ঠিক আছে। সো এই দোয়া তোমাদের প্রত্যেকের জন্যই রইলো। কিন্তু যদি হচ্ছে আমাদের ক্রমানুসারে তো একটা আছে, সেই ক্রমানুসারে আশা করি আমাদের একদম যেই কটা সিট আছে আমাদের শুধুমাত্র বি ব্রেনের স্টুডেন্ট দিয়ে সেটা হচ্ছে ভর্তি থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো এটার অ্যান্সার অনেকেই করছো, এটা আমি জানি যে মানে প্রতিরক্ষা অধ্যায়টা তোমাদের বেশ ভালো মতোই পড়া। ইন্টারফেরন, ওকে ঠিক আছে, ইন্টারফেরন এই যে দেখো গেল এটা। তারপরে হচ্ছে যোজক টিস্যুর মানে আমাদের এই অধ্যায়ের মধ্যে একটা আছে যে যোজক টিস্যু, তো এটার ম্যাক্রোফেজের নাম কি? এটার ম্যাক্রোফেজের নামটা কি দেখছো? হিস্টিওসাইট। কাফার কোষকার, কাফার কোষ হচ্ছে আমাদের যকৃতের, কাফার কোষকার আমাদের যকৃতের, ঠিক আছে। অস্টিওক্লাস্ট কার? অস্টিওক্লাস্ট হচ্ছে অস্থির। ওকে ডান। তারপরে হচ্ছে আমরা চলে যাব এখান থেকে, যেমন এই যে দেখো কোনটি হিস্টামিন ক্ষরণ করে? হিস্টামিন ক্ষরণ করে এটা কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে। কোনটি হিস্টামিন ক্ষরণ করে বলো তো, কোনটি হিস্টামিন ক্ষরণ করে? সমস্যা নাই, সাসপেন্সের পরেই হচ্ছে আমাদের ভালো জিনিস আছে, ঠিক আছে। এখন এই মেইন, এখন আর কোনো বই পড়তে হবে না, এখন শুধু এমসিকিউ, এখন শুধু এমসিকিউ প্র্যাকটিস, এখন শুধু প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, ঠিক আছে। এখন তোমার হচ্ছে বাড়ির পাশের যদি কারো কোনো বই থাকে যে বইটা হচ্ছে তোমার প্র্যাকটিস আছে, সেই বইটাও তুমি হচ্ছে ধার করে নিয়ে আসো, যে ভাই আমি হচ্ছে 4 তারিখ 5 তারিখের পর আবার দিয়ে দিব। সব সব এই যে এটার উত্তরটা যেমন মাস্ট কোষ, তেমনই হচ্ছে মাস্ট তোমাকে এখন শুধুমাত্র প্র্যাকটিসই করতে হবে, ঠিক আছে। আচ্ছা হিস্টামিন পরে দেখতেছি, হিস্টামিন এবং হেপারিন, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার ঝামেলা আছে কিন্তু, একটা হচ্ছে হিস্টামিনের কাহিনী, একটা হচ্ছে তোমার হেপারিনের কাহিনী, একটা হচ্ছে হেপারিনের কাহিনী, একটা হচ্ছে হিস্টামিনের কাহিনী। এখন বলো তো, এখন আরেকটু কনফিউশন ক্রিয়েট করতে পারছি, এখন আরেকটা কনফিউশন ক্রিয়েট হয়েছে, বলো তো। হ্যাঁ, এটা হচ্ছে মাস্ট কোষ, ঠিক আছে। আমাদের হিস্টামিন ক্ষরণ করে কিংবা হচ্ছে হেপারিন, দুইটাই আমাদের ক্ষরণ করে হচ্ছে মাস্ট কোষ, ঠিক আছে। বেজোফিলে হচ্ছে তোমার কি ক্ষরণ করে? বেজোফিলে হচ্ছে আমাদের কি ক্ষরণ করে? হেপারিন ক্ষরণ করে, ঠিক আছে। ওকে, সো এই দুজন এই হেপারিনটা হচ্ছে কমন, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে না নিশ্চয়ই, এই যে প্লাজমা কোষ অ্যান্টিবডি তৈরি করে, তারপরে হচ্ছে তোমার মনোসাইট ফ্যাগোসাইটোসিস করে, বেজোফিল কোষ থেকেও হিস্টামিন ক্ষরিত হয়, মাস্ট কোষ থেকেও হিস্টামিন ক্ষরণ করে, ঠিক আছে। ওকে ঠিক আছে, ধন্যবাদ। সো এরকম করে তারপরে হচ্ছে কোন রোগের জন্য টিকা দেওয়া হয় না, এই অধ্যায়ে হচ্ছে অনেকগুলো টিকার কথা বলা আছে। তারপরে হচ্ছে দেখো মাতৃদুগ্ধে পাওয়া যায় কোন অ্যান্টিবডি? অনেকবার বলছি তোমাদেরকে যে যে কোনো প্রকার তোমার কি, যে কোনো প্রকার হচ্ছে এই যে সিক্রেশনের ক্ষেত্রে তুমি হচ্ছে এই এই অ্যান্টিবডিটা পাবা, ঠিক আছে। কোন অ্যান্টিবডিটা? ইমিউনোগ্লোবুলিন এ। এবং এটার ক্ষেত্রে তুমি হচ্ছে একটা জিনিস জানো, সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের 5 প্রকারই আছে, সেটা কিন্তু এটা দিয়ে মনে রাখবো, ঠিক আছে। যে গ্যামেট, এটা একটু আরেকবার বলে দিলাম, কারণ হচ্ছে আমাদের অনেক সময় প্রশ্ন আসে যে নিচের কোনটি অ্যান্টিবডির ধরন নয়। সো গ্যামেট বাদে বাকিগুলোর কিন্তু কোনো প্রকার ইমিউনোগ্লোবুলিন নাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে কোলনে অবস্থানকারী ব্যাকটেরিয়া কোন ভিটামিন সংশ্লেষ করে? এটা বেশ ভালো একটা প্রশ্ন। সো এটা হচ্ছে আমাদের কি ভিটামিন বি, ঠিক আছে। ভিটামিন বি এবং ভিটামিন কে দুইটা করে, তো এর মধ্যে যেহেতু ভিটামিন বিটা আছে তো এটা হচ্ছে সঠিক উত্তর, আর যদি কে থাকতো কি হতো সঠিক উত্তর। ওকে আচ্ছা, তারপরে দেখো এরকম করে বেশ কয়েকটা প্রশ্ন আছে। তারপরে হচ্ছে জিনতত্ত্ব বিবর্তন, জিনতত্ত্ব বিবর্তনের মধ্যে এই যে আমাদের মেন্ডেল মটরশুটির কয়টি বিপরীত বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেছিলেন? আমরা জানি যে সে হচ্ছে 14টা বিপরীত বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেছিলেন, ঠিক আছে। টোটাল 14টা বিপরীত বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেছিলেন, ঠিক না? একটার বিপরীত এরকম করে 14টা, মানে টোটাল 7টা বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করছেন, বাট বিপরীত বৈশিষ্ট্য কয়টা? 14টা, 7 দুগুণে 14টা আর কি, ঠিক আছে। সো এটা একটা প্রশ্ন, বেশ ভালো একটা প্রশ্ন। তারপরে দেখো এই যে 7 জোড়া বা 14টা বিপরীত বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেছিলেন, এবং বীজের আকারের মধ্যে ছিল 2টা। তারপর হচ্ছে বীজের রঙের মধ্যে ছিল হলুদ সবুজ, তারপর হচ্ছে কাঁচা মটরশুটির রং, তারপর হচ্ছে ফুলের অবস্থান, মটরশুটি আকার, এরকম করে 7টার মধ্যে ছিল। এটা একটা প্রশ্ন। আর এটা প্রশ্ন হচ্ছে এই যে জীবের প্রকাশিত লক্ষণকে কি বলে? এবং এখানে তোমরা নিশ্চয়ই মনে আছে আমাদের যখন আমরা এইটা পড়ছিলাম, যখন আমরা হচ্ছে এটা পড়ছিলাম তখন হচ্ছে বেশ কিছু দেখছিলাম, তোমার হচ্ছে ফুল মিনিং দেখছিলাম, ঠিক আছে। সো ফুল মিনিং বা হচ্ছে এটার ব্যাখ্যা পড়ছিলাম। সো এর মধ্যে এইটা সেই জিনিস। তো প্রকাশিত লক্ষণকে আমরা বলি হচ্ছে কি, আমরা বলি ফিনোটাইপ, এবং যেটা হচ্ছে যে জিনটা নিয়ন্ত্রণ করে বা জিনের দ্বারা নিয়ন্ত্রিত হলে সেটাকে আমরা বলি হচ্ছে জিনোটাইপ, ঠিক আছে। এটা গেল একটা। তারপরে হচ্ছে
এই যে প্রাণীতে আমাদের হচ্ছে এই যে তোমার নামটা আছে না, আমরা হচ্ছে যে নামটা আছে না, ওই যে মনোহাইব্রিড ক্রস, তারপরে হচ্ছে তোমার ডাইহাইব্রিড ক্রস। সো এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? ক্রসের ব্যাপারটা মানে হচ্ছে এটার মধ্যে যে সূত্র দুইটা, এই সূত্র দুইটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সূত্রের ফলাফল, তারপরে কি সূত্রের ফলাফলের সাথে সাথে তোমার আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে যে এটার ব্যতিক্রম, ঠিক আছে? এটার ব্যতিক্রম। সো এই হচ্ছে তোমার টোটাল জিনতত্ত্ব বিবর্তনের অংশটুকু বলে দিলাম। সো এখান থেকে তোমার দেখো একজোড়া বলতে মানে কি, একজোড়া মানে হচ্ছে তোমার মনোহাইব্রিড, ঠিক আছে? একজোড়া মানে হচ্ছে মনোহাইব্রিড। সো এরকম করে প্রত্যেকটা পড়ে ফেলবা। এর মধ্যে আরেকটা দেখো, এই যে প্রথম সূত্রের অপর নাম কি, ঠিক আছে? প্রথম সূত্রের অপর নাম কিন্তু আমাদের এখানে 4টা এমসিকিউ মানে ঈদে আছে, যে জননকোষ বিশুদ্ধতা সূত্র, ডাইহাইব্রিড ক্রস, স্বাধীনভাবে মিলনের সূত্র। আমরা জানি যে এটার 3-4টা নাম আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে কি জননকোষ বিশুদ্ধতা সূত্র, ঠিক আছে? সো এই প্রত্যেকটা এমসিকিউ এখান থেকে এরকম করে দেয়া আছে সুন্দর করে। তারপরে হচ্ছে এই যে কোনটা ব্যতিক্রম নয়, তো ব্যতিক্রম নয় এটার মধ্যেও কিন্তু তোমার এরকম পার্থক্য দেয়া আছে, ঠিক আছে? মানে ফাঁকা দেয়া আছে, দেখছো? সো এটা কি, এটা হচ্ছে ব্যতিক্রম নয়। সো ব্যতিক্রম নয় কোনটা, অসম্পূর্ণ প্রকটতা নাকি লিথাল জিন, সম্পূর্ণ প্রকটতা নাকি সমপ্রকটতা, ঠিক আছে? কি রে সহপ্রকটতা দিচ্ছিলাম না? আচ্ছা, সো এটা মূলত এটা সহপ্রকটতা দেওয়ার কথা ছিল। কি একটা ঝামেলা। আচ্ছা, সো প্রথম সূত্রের ব্যতিক্রম নয় কোনটা, কি বলো? আছে তো সাউন্ড, এই যে আমার এখানে রেসপন্স করতেছে, ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রকটতা বা হচ্ছে এটা তোমার পরীক্ষার হলে সম্পূর্ণ থাকবে, এটা সহ হবে, ঠিক আছে? এটা হচ্ছে সহ হবে, সহপ্রকটতা কিন্তু আমাদের পরিপূরক জিন, ঠিক আছে? সহপ্রকটতা হচ্ছে পরিপূরক জিন আবার হচ্ছে আমাদের পরিপূরক জিন হচ্ছে আমাদের কার, আবার পরিপূরক জিন হচ্ছে আমাদের এই যে কি বলতে পারি আমরা, আমাদের যেই দ্বিতীয় সূত্র তার ব্যতিক্রম। ওকে, আচ্ছা, সো এরকম করে এগুলো পড়ে ফেলবা, অনেকগুলো দেয়া আছে এই অধ্যায়ের জন্য। এরপরে হচ্ছে দেখো আমরা হচ্ছে পরবর্তীতে আমাদের পরবর্তী এই যে দেখছো সবগুলো এই একসাথে দেয়া আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 12তম অধ্যায় কোথায় গেল? 12তম অধ্যায় চলে আসবো। 12তম অধ্যায় এই যে দেখো 12তম অধ্যায় চলে আসছি। এই যে এই অধ্যায়ের মধ্যে সব থেকে মানে কয়েকটাই তো গুরুত্বপূর্ণ আছে, তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে সমবৃত্তি অঙ্গ কোনটা, ঠিক আছে? সমবৃত্তি অঙ্গ কোনটা, ব্যতিক্রমটাই ভুলে যাই। বাহ, আমি হচ্ছে অনেক জোরে কথা বলতেছি, আমার গলায় যদিও হচ্ছে অনেক কি বলে, আমি একটু সিক আজকে, তবুও হচ্ছে অনেক জোরেই কথা বলতেছি, কিন্তু তোমার হচ্ছে হয়তো কোনো কারণে আজকে ঠিকঠাক শোনা যাইতেছে না, ঠিক আছে? তোমাদের আসলে যেতে যেতে দিতে চাইতেছে না, এটা হচ্ছে সমস্যা। আমাদের সব সেট আপ, আমরা তো তোমাদেরকে যেতে দিতে চাচ্ছি, বাট আমাদের সেট আপ যেতে দিতে চাচ্ছে না, বুঝছো? এর জন্য হচ্ছে এত ঝামেলা করতেছে। আচ্ছা ঠিক আছে, শুনলাম, সরি। পাখির ডানা প্রজাপতির ডানা, মানে যদি হচ্ছে গঠন ভিন্ন হয় বাট কাজ যদি এক হয়, ঠিক আছে? গঠন যদি ভিন্ন হয় বাট কাজ যদি সেম হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে সমবৃত্তি। তামিম ভাই হচ্ছে যখন আসে তখন হচ্ছে সে অনেক বেশি খেয়ে দিয়ে তারপরে হচ্ছে শক্তিশালী হয়ে উপরে বাসা থেকে নিচে আসে, নিচে আইসা তারপরে হচ্ছে ভাবির হাতে অনেক মজার মজার খাবার খায়, তারপরে হচ্ছে আইসা কথা বলে। তাহলে সে বেশি বলবে না তো কি বলবে? এদিকে আমি হচ্ছে সেই সাভার থেকে ঠ্যাঙ্গাইতে ঠ্যাঙ্গাইতে তারপরে হচ্ছে একটা বাসে করে আসি, আইসা তারপরে হচ্ছে একটু পানি খাই, তাও পানি পাই না, তারপরে হচ্ছে খেয়ে তারপরে হচ্ছে তোমাদের সাথে কথা বলতে হয়। তাহলে আমি তো আস্তেই কথা বলবো। তামিম ফেরে বলবো যে ভাই ভাই আপনার আপনার টিচারদের হচ্ছে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করবেন, ঠিক আছে? যদি তারা হচ্ছে আসলেই যদি হচ্ছে তারা ঠিকঠাক না খাওয়া দাওয়া করে, তাহলে তো হচ্ছে আমাদের ক্লাস ঠিকভাবে নিতে পারবে না। সো ওদেরকে বেশি করে খাওয়া দাওয়া করাবেন, যখনই হচ্ছে ক্লাস নিতে আসবে বেশি বেশি করে খাওয়া দাওয়া করাবেন, ঠিক আছে? আসলেই কি আর করার। ওকে, সো কোনগুলো হচ্ছে সমবৃত্তি অঙ্গ, পাখির ডানা, প্রজাপতির ডানা। ওকে, ঠিক আছে, ডান, তোমরা হচ্ছে এগুলো পারো। তারপরে হচ্ছে আমরা একটু সামনে আগাই, সেটা হচ্ছে যে আর্কিওপটেরিক্স মানে হচ্ছে তোমার এই যে এখানে দুইটা জিনিস পড়তে হবে, একটু আগে যেটা দেখলাম এটা, আরেকটা হচ্ছে তোমার জীবন্ত জীবাশ্ম, এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার সর্বশেষ যেটা, সেটা হচ্ছে ওই যে তোমার কি বলে এটাকে, মিল মিল বা হচ্ছে তোমার কি বলতে পারি এটাকে, রিলেশন। মানে এই যে আমাদের যেমন এই যে আর্কিওপটেরিক্সের ক্ষেত্রে যেমন হচ্ছে আমাদের সরীসৃপ এবং পাখি, এদের দুজনের মধ্যে কি, আচ্ছা কানেক্টিং লিঙ্ক, ঠিক আছে? এই যে কানেক্টিং লিঙ্ক, এই দুইটা হচ্ছে পড়বা, ঠিক আছে? এই কয়টা তোমরা যদি পড়ো তাহলেই হচ্ছে মোটামুটি তোমাদের এই অধ্যায়টা শেষ, এবং আমরা হচ্ছে এখনই আমাদের এই সেশনের জন্য সর্বশেষ এমসিকিউটা পড়ে ফেলবো, ঠিক আছে?
আমি আমি একদিন একদিন খাইছি, একদিন হচ্ছে ভাই নিয়ে আসছিল, তাও ভুলে, আমি হচ্ছে আগে চলে আসছি এর জন্য আমাকে কম দেয়, বুঝছো? তোমরা হচ্ছে ভাইকে বলে দিবা যে ভাই ভাইকে একটু বেশি করে দিন, ঠিক আছে? 11 অধ্যায় গেল, তারপর হচ্ছে আমাদের 12তম অধ্যায়টা, 12তম অধ্যায়ের মধ্যে আমরা হচ্ছে প্রাণীর আচরণে এই যে এই সর্বশেষ ইথোলজি কি, এটা দিয়ে আমরা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে কি পড়বো বলো তো? আমরা হচ্ছে আমাদের এই জার্নিটা শেষ করে ফেলবো, ঠিক আছে? এবং এই জার্নিতে আমাদের সাথে হচ্ছে, আচ্ছা তোমরা হচ্ছে আমাকে একটু, আমাদের পেইড কোর্সে তো অনেকেই আছে, বাট আমাদের ফ্রি কোর্সে ছিল এবং হচ্ছে অনেক দিন ধরে ছিল, তারা একটু আমাকে কমেন্ট করো, ঠিক আছে? আমরা হচ্ছে তারপরে হচ্ছে এমসিকিউটা সলভ করবো, ঠিক আছে? এটা তারপরে আমরা এমসিকিউটা সলভ করবো যারা হচ্ছে আমাদের সাথে এতদিন ধরে ফ্রি ছিল, বা হচ্ছে ফ্রি বলবো না, মানে হচ্ছে তোমরা তো অবশ্যই আমাদেরকে লাইক করছো, কমেন্ট করছো, তারপরে হচ্ছে একটা কি বলতে পারি, আমরা আমরা হচ্ছে একটা মিথুজীবী অবস্থান করছি, ঠিক আছে? মিথুজীবী অবস্থান করছি এর জন্য। আচ্ছা 325 কি আছে দেখি। এটা হচ্ছে সার্বজনীনতা, ঠিক আছে? এটা হচ্ছে সার্বজনীনতা, প্রজাতির সকল সদস্যে একই আচরণ প্রদর্শিত হওয়া, এটাকে আমরা বলি হচ্ছে সার্বজনীনতা। যাদের হচ্ছে এই অ্যান্সারটা নাই তারা হচ্ছে এটা একটু দেখে নাও, ঠিক আছে? তারা তো এই উত্তরটা দেখে নাও, ঠিক আছে? সরি, এটার অ্যান্সারটা দেওয়া হয় না, আমি খুবই দুঃখিত। এটার অ্যান্সারটা হচ্ছে বি। আমি না দিছি, বুঝছো? মানে আমি অনেকগুলো জায়গা হচ্ছে দেখতেছি যে আমি আসলে লিখছি, কিন্তু হচ্ছে গুগল ডক্সের কোনো একটা কারণে আমরা হচ্ছে অ্যান্সারটা করতে পারিনি, মানে অ্যান্সারটা আসে নাই। দেখছো, পূজা হচ্ছে আমাদের কোর্সও শেষ, পূজা হচ্ছে আমাদেরকে সরে যেতে বলতেছে, খুবই কষ্ট পাইলাম। আচ্ছা, শবনম সাবা, সে হচ্ছে আমাদের সাথে ফ্রি ছিল, ফ্রি ফ্রি কেন বলতেছি, মানে হচ্ছে আমাদের সাথে যুক্ত ছিল, ঠিক আছে? মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের সাথে হচ্ছে পেইড ব্যাচে যুক্ত ছিল না, বাট কোনো না কোনোভাবে আমাদের সাথে যুক্ত ছিল। মাহি হোসেন, ধন্যবাদ আপু। আচ্ছা, না মেয়েদের হচ্ছে আবেগ একটু বেশি যেহেতু, সেজন্য হচ্ছে, না আমি চাইও না, এই যে আমি তারিন আর চাইও না যে আমরা হচ্ছে তোমাদেরকে আর ক্লাস করাই, ঠিক আছে? আমরা চাইও না তোমাদের আর ক্লাস করাই, তো এই জন্য। আচ্ছা, মাহবুবা ইসলাম হচ্ছে আমাদের এইচএসসি 24, ওকে। আচ্ছা, তো তোমাদের জন্য আমি হচ্ছে শেষ ক্লাসে, আচ্ছা সিজুকা তুমি হচ্ছে অনেক কমেন্ট করছো, আচ্ছা তুমি তুমি হচ্ছে একটু মানে স্ট্রেট ফরওয়ার্ড, বুঝতে পারছি, ঠিক আছে? সার্বজনীনতা, সার্বজনীনতা, আমি বাংলা টিচার না, এটা শাহিন ভাইরে জিজ্ঞেস করবো, ঠিক আছে? শাহিন ভাইরে জিয়ে লিখবা, ঠিক আছে? শেষ মুহূর্তে যেন আমাদের মনে না রাখো, এর জন্য হচ্ছে আমি তোমাদেরকে কষ্ট দিচ্ছি, ঠিক আছে? এর জন্য তোমাদেরকে হচ্ছে কষ্ট দিচ্ছি যেন হচ্ছে তোমরা করতে পারবা, ঠিক আছে? আমাদেরকে ভুলে যেতে পারো, ঠিক আছে? তোমরা যেন হচ্ছে ভালো ভালো নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হয়ে তারপর হচ্ছে আমাদেরকে ভাইয়েরা ছিল তো, ভাইয়েরাদের দায়িত্ব ছিল, তার জন্য হচ্ছে দায়িত্ব পালন করছে, ঠিক আছে? আচ্ছা, সিনথিয়া তুমি যখন প্রথম আসছো তখনই কিন্তু তোমাকে আমরা ওয়েলকাম করছি, এটা তুমি বলতেই পারো না, ওকে? ঠিক আছে, আমি আমি কিন্তু এখানে যারা হচ্ছে এখানে আসো প্রত্যেককেই আমি চিনি, ঠিক আছে? প্রত্যেককেই আমি হচ্ছে কোনো না কোনোভাবে কোনো না কোনো ক্লাসে একবার হলেও নাম নিয়েছি, ঠিক আছে? আমরা হচ্ছে এখন পর্যন্ত আমি তোমাদেরকে একটু কথা বলি, ঠিক আছে? এখন পর্যন্ত আমি হচ্ছে, আমরা যখন পেইড ব্যাচের যে ক্লাসটা করছি ওই ক্লাসটা হচ্ছে স্বভাবে চলে গেছে মানে কি স্বভাবে ঢেলে দিছি, ঠিক আছে? আজকে হচ্ছে আমরা আমরা হচ্ছে কি করবো, আজকে একটু কথাবার্তা বলি, আমাদের হচ্ছে মাইন্ডটা রিফ্রেশ করি, ঠিক আছে? আমাদের সাথে যারা যুক্ত আছো এটা একটু দেখি, ঠিক আছে? ওকে, মিস তো করতেই হবে। আচ্ছা, 321-এ দেখেন দুইটা অপশন, 321-এ কি হয়েছে দেখি, 321, আচ্ছা দেখো, ও আচ্ছা এটা বলছো, হ্যাঁ তাহলে সর্বজনীনতা এবং সার্বজনীনতার মধ্যে পার্থক্য কি, যে সর্বজনীনতা হচ্ছে যে একটা জিনিসেরই মানে সবগুলা সেম আর কি, আর সার্বজনীনতা হচ্ছে ভিন্ন ভিন্ন জিনিস বাট সবাই হচ্ছে একই জিনিসের মধ্যে। ওকে, এটা একটু শাহিনবারে জিজ্ঞেস করলে আরো ভালো করে বলতে পারবে। ফোনে ঢুকে যে শোনা লাগবে এখন, আচ্ছা ওকে। সো ওকে নাহিদ, আচ্ছা সো এখন তোমরা আমাকে একটু ছোট্ট করে বলো, এখন তোমরা একটু ছোট্ট করে বলবা, ঠিক আছে? আমরা হচ্ছে একদম শেষে চলে যাই, যে পুরো কোর্স জুড়ে, ঠিক আছে? পুরো কোর্স জুড়ে, আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, একটু দাঁড়াও। না না, আমি আমি এখানে হচ্ছে এবার, না না এবার তো তোমাদের চান্স ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো এক সেকেন্ড, হচ্ছে পুরো কোর্স জুড়ে আমি হচ্ছে, এখন তোমাদের পড়তে হবে না, এখন একটু আমার সাথে কথা বলো, তারপরে হচ্ছে পরে গিয়ে পড়ো, ঠিক আছে? তোমাদের অভিজ্ঞতা, হ্যাঁ অভিজ্ঞতা, আমাকে এটা বলো, হ্যাঁ, যে পুরো কোর্স জুড়ে তোমাদের আসলে অভিজ্ঞতাটা কেমন ছিল, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট টু লাস্ট হচ্ছে ছিলাম ক্লাসে, বি ব্রেনার পেইড ফ্রি সব ক্লাসে, ধন্যবাদ। আচ্ছা, সেকেন্ড টাইমার ব্যাচে আসি, সেকেন্ড 10 মাস ধরে,
আচ্ছা একটু বলো আমাকে, তাহলে হচ্ছে এতক্ষণ তো বলতেছিলা, আবার একটু বলো যে আসলে তোমরা পুরো কোর্স জুড়ে আসলে তোমাদের অভিজ্ঞতাটা কী ছিল, ঠিক আছে? আচ্ছা তুষাপাতি না, আচ্ছা ঠিক আছে, এত টেনশন করার কোনো দরকার নেই, কারণ হচ্ছে শেষ মুহূর্তের টেনশন কিন্তু তোমরা একদম ঝামেলা করে ফেলবা। কারণ হচ্ছে শেষ মুহূর্তে যত বেশি টেনশন, আমার মনে আছে আমি হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার সময় আমি এত বেশি টেনশন করছিলাম যে আমি আসলে রাত্রেবেলা ঘুমাইতে পারি না। আম্মু হচ্ছে আমার মাথায় সরিষার তেল দিয়ে তারপরে হচ্ছে থাবা থোবা দিয়ে তারপরে হচ্ছে ঘুম পড়াইছে। সো এই পরিমাণ টেনশন যদি তোমরা করো তাহলে কিন্তু আসলে বিশাল ভুল করে ফেলবা। সো এজন্য তোমরা আসলে এই টেনশনটা করো না, কারণ হচ্ছে এই টেনশন পর্যন্ত। আচ্ছা বলেন তো আমি হচ্ছে পেইড কোর্সের না ফ্রি কোর্সের? আচ্ছা আই গেস তুমি হচ্ছে পেইড কোর্সের। আচ্ছা ওকে সিনথি অনেক সুন্দর একটা কথা বলছো। আসলেই আমরা হচ্ছে ফ্যামিলির মতো করেই তোমাদেরকে প্রত্যেককে ট্রিট করছি। হ্যাঁ আজকেই হচ্ছে লাস্ট ক্লাস। ওকে ধন্যবাদ। আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ছিল। ওকে আবার রোলার কোস্টারের মতো একটু ধরো, একটু ধরো। আসলেই এটা হচ্ছে রোলার কোস্টারের মতো। আমার মনে পড়তেছে যে এই আমি হচ্ছে 19 সেপ্টেম্বর হচ্ছে তোমাদেরকে শেষ ক্লাস মানে ক্লাস শুরু করছিলাম। 19 সেপ্টেম্বর হচ্ছে তোমাদেরকে ক্লাস শুরু করছিলাম, 19 সেপ্টেম্বর। আর আজকে কয় তারিখ? 19 সেপ্টেম্বর 2023। আর আজকে হচ্ছে কয় তারিখ? আজকে হচ্ছে তোমার এই যে 2 মে, সরি 1 মে, 1 মে তোমার হচ্ছে 2024। আমাদের হচ্ছে এই পথযাত্রা এখানেই হচ্ছে শেষ হয়ে গেছে। মানে হচ্ছে ক্লাসের পথযাত্রা তোমাদের এখানেই শেষ হয়ে গেছে, ঠিক আছে? বাট আসলে আমাদের কিন্তু পথ চলা কখনোই শেষ হবে না, কারণ হচ্ছে তোমরা যখন আচ্ছা তাসনিম মুস্তারি হচ্ছে চান্স পেলে অভিজ্ঞতা শেয়ার করবে এর আগে না। আচ্ছা আমরা তো হচ্ছে একদম জাস্ট হচ্ছে মুখে আছি যে তোমাদের কিছু কিছু স্টুডেন্ট আছে, যেমন এই যে তাসনিম মুস্তারি, তারপর হচ্ছে সারা জান্নাত, এরকম আরও কিছু স্টুডেন্ট আছে, পূজশ্রী পূজা, আরও সবার কথাই বলতেছি। তারা হচ্ছে মানে আমাদের জাস্ট হচ্ছে ক্যামেরা ধরবো, তারা হচ্ছে কথা বলতে থাকবে, ঠিক আছে? ঠিক আছে, কথা বলতে থাকবে। এবং আমি তোমাদেরকে বলি আমরা হচ্ছে আচ্ছা তুষাবা টিনা তুমিও সম্ভবত আমাদের সাথে পেইড কোর্সেই আছো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা শোনো আমার কথা শোনো, সেটা হচ্ছে যে আগামী 2 দিন, ঠিক আছে? আগামী 2 দিন মানে হচ্ছে 4 মে একদম সকাল পর্যন্ত, 4 মে একদম সকাল পর্যন্ত তোমরা হচ্ছে এনি টাইম আমাদের যে কোনো ভাইয়াকে জাস্ট হচ্ছে ভাইয়া আপু যে কোনো আমাদের যারা মেন্টর আছে সবাইকে তুমি জাস্ট হচ্ছে মেসেজ করবা যে ভাইয়া আমি হচ্ছে এখন ডিপ্রেসড লাগতেছে, কিংবা হচ্ছে আমার এখন ভালো লাগতেছে না পড়তে, কিংবা হচ্ছে আমার এখন যে কোনো কিছু তোমরা হচ্ছে কি করতে পারবা, টেক্সট করতে পারবা। এবং আমরা তোমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিব যেন হচ্ছে তোমার অন্তত মানসিক দিকটা তোমার ঠিক থাকে, ঠিক আছে? এবং এই পুরো 10 মাস জুড়ে কিংবা হচ্ছে 12 মাস জুড়ে আমাদের ডেডিকেশন ছিল শুধুমাত্র এতটুকু জায়গাতেই যেন তোমরা হচ্ছে চান্সটা পেয়ে তোমাদের ফ্যামিলির মুখে হাসি ফুটাও। তোমাদের ফ্যামিলি আমাদেরকে কল করে বলে যে স্যার কিংবা হচ্ছে ভাই, তখন আমার মনে হবে যে তখন আসলে যদি স্যার বলে তখন আসলে সব থেকে বেশি আমাদের প্রাউডের একটা মোমেন্ট হবে, ঠিক আছে? কারণ হচ্ছে আমাদের অভিভাবকরা যখন হচ্ছে স্যার বলে তখন আসলে এতটা আন্তরিকতার সাথে বলে, ওইটা আসলে ভোলার মতো না। সো ওই জায়গা থেকে তোমাদের মানে আমরা চাইবো তোমাদের হচ্ছে অভিভাবকরা তোমাদের কথা তো শুনবেই, বাট তোমাদের অভিভাবকরা যখন আমাদের কল করে বলবে যে স্যার আপনাদের থেকে পড়ে আমার স্টুডেন্ট কিংবা হচ্ছে আমার মেয়ে আমার ছেলে চান্স পাইছে, তখন আসলে যেই অনুভূতিটা হবে ওই অনুভূতিটার জন্য হচ্ছে আমরা উন্মুখ হয়ে আছি, ঠিক আছে? তো তোমরা হচ্ছে এখন উন্মুখ হয়ে আসছো তোমাদের রেজাল্টের জন্য, আমরা উন্মুখ হয়ে আছি এই রেজাল্টের জন্য। সো বুঝতেই পারতেছো তোমাদের প্রতি আসলে এক্সপেকটেশনটা কোথায়। আমরা কিন্তু চিন্তা করতেছি না যে আমাদের আসলে কতটা কমন পড়বে, কতটা তোমরা হচ্ছে লিখতে পারবে। আমাদের জাস্ট একটাই টেনশন যে তোমরা আসলে কত ভালো ইনস্টিটিউটে চান্স পাবা, ঠিক আছে? সো আমার অনেক ভরসা এবং আমার অনেক বেশি দোয়া, অনেক বেশি দোয়া, কারণ হচ্ছে তোমরা আমাদের একদম আমার হচ্ছে প্রথম ব্যাচ। সো এই প্রথম ব্যাচ হিসাবে এবং তামিম ভাই আমাকে আমি হচ্ছে তামিম ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে আমাকে হচ্ছে একদম শেষ মুহূর্ত পর্যন্ত এই ভরসাটা রাখছে যে আমি হচ্ছে তোমাদেরকে ওই পরিমাণ সাপোর্ট দিতে পারবো যে পরিমাণ সাপোর্ট তোমরা হচ্ছে আমার থেকে নিতে পারো, এবং হচ্ছে তোমরা এই সাপোর্টের জোরে তোমরা হচ্ছে ইনস্টিটিউটে চান্স পাও, নার্সিং ইনস্টিটিউটে। তো এই পর্যন্ত আমি হচ্ছে তোমাদেরকে মানে যেহেতু তামিম ভাই আমাকে ভরসা করছে, তো এই ভরসার ভারেই হচ্ছে আমি তোমাদেরকেও ভরসা করছি যেন তোমরাও হচ্ছে চান্স পাও, এবং আমাদেরকে টেক্সট করে জানাও, মেসেজ করে জানাও, কল করে জানাও যে ভাইয়া আমি কিন্তু পারছি, ঠিক আছে? আমি কিন্তু পারছি। এই কথাটা বলার জন্য হলেও তোমাকে হচ্ছে আগামী 2 দিন বেশ ঠিক করে পড়তে হবে। এবং তোমাদেরকে একটা ছোট্ট উপদেশ দিই, সেটা হচ্ছে যে ভর্তি পরীক্ষা মানে হচ্ছে পরীক্ষার দিন সকালে যাওয়ার আগে অবশ্যই হচ্ছে 2 রাকাত হাজতের নামাজ পড়ে যাবে, যাতে করে হচ্ছে তোমার মানে মানসিক যে প্রেশার, এই প্রেশারটা আল্লাহ হচ্ছে নির্মূল করে দেয় এবং হচ্ছে তোমাকে একটু রিলিফ করে দেয়, একটু সহজ করে দেয়, ঠিক আছে? যে যার ধর্ম অনুযায়ী হচ্ছে তার প্রতি আনুগত্য প্রদর্শন করবো। এবং হচ্ছে কারণ হচ্ছে আমাদের লাইফে আসলে এত কিছু করতেছি, সব কিছু মিলাই হচ্ছে আমাদের উপর থেকে যদি হচ্ছে নির্দেশ না আসে তাহলে কিন্তু আমরা করতে পারবো না, ঠিক আছে? সো এই জন্য ভয় পাওয়ার দরকার নাই, কারণ হচ্ছে এই পরীক্ষাটা আমাদের দুনিয়ার পরীক্ষার হিসাবে এটা কোনো পরীক্ষাই না। সো সেই পরীক্ষা হিসাবে তোমরা হচ্ছে জাস্ট এতটুকুই শান্ত থাকো, এবং হচ্ছে তোমরা হচ্ছে এতটুকুই বিশ্বাস রাখো যে তোমরা আসলে এতদিন কষ্ট করছো। আমি তো দেখছি, ঠিক না? আমিও তো দেখছি যে তোমরা আসলে কতটা কষ্ট করছো, তোমার ফ্যামিলি দেখছে, সবাই আমরা দেখছি, সবাই হচ্ছে আমরা প্রত্যক্ষ করছি। এখন যেটুকু আছে এটুকু সম্পূর্ণই হচ্ছে আমাদের মহান রব্বুল আলামিনের হাতে, বাকিটুকু তোমরা হচ্ছে
তোমরা রিজার্ভ করো, ঠিক আছে? সো ততক্ষণ পর্যন্ত তোমরা হচ্ছে একদম শান্ত থাকো, সুস্থ থাকো। কোনো প্রকার যদি অশান্তি সৃষ্টি হয়, কোনো প্রকার যদি তোমার হচ্ছে মনে হয় যে না হচ্ছে না, তোমরা টেক্সট করো। টেক্সট করলে আমরা তোমাদেরকে দেখো আমাদের হচ্ছে যে কথাগুলো বলে এগুলো আসলে মোটিভেশন না, ঠিক আছে? মোটিভেশন মানে কি যে তুমি পারবা, এটা করবো, এটা করবা। আমরা বলতে তুমি অলরেডি পারো সব, জাস্ট এখন তোমাকে যতটুকু ভরসা দেওয়া প্রয়োজন অতটুকু ভরসা আমি তোমাকে দিতে পারবো, আমরা তোমাকে দিতে পারবো। বাকিটুকু তোমরা কি করবা? বাকিটুকু হচ্ছে তোমার যে আনুগত্য করার জায়গা, সেই জায়গায় গিয়ে আনুগত্য করবা। এবং হচ্ছে এক্সামের দিন রোজা রেখে যাওয়ার আসলে খুব একটা বেশি দরকার নেই। ওই দিন হচ্ছে আমাদের হচ্ছে কি বলে, অভিভাবকরাই কেউ একজন রোজা রেখে দিলেই হবে। ওই দিন হচ্ছে তোমার কিছু একটা গ্লুকোজ খেয়ে যেতে হবে, ঠিক আছে? আর যেহেতু হচ্ছে আমাদের তোমার কি বলতে পারি, আমাদের যেহেতু হচ্ছে খুব বেশি গরম, ওই দিন আসলে রোজা রাখার দরকার নেই, ঠিক আছে? এটা 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 একটু ওভার হয়ে যাবে, তো এই জন্য করবা না, ওকে? আচ্ছা, ওকে, হাসি মুখে বিদায় দিতে বলছে সিনথি। সবাইকে হচ্ছে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক স্বাগতম। আমাদেরকে স্বাগতম কেন বলতেছি, সরি, স্বাগতম না, তোমাদেরকে হচ্ছে অনেক অনেক বলতে পারি যে বিদায় জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আর যেন হচ্ছে আমার ক্লাসে উপস্থিত না হতে হয়, তোমাদেরকে বিতাড়িত করে দিচ্ছি, ঠিক আছে? আমাদের ক্লাস থেকে তোমাদেরকে বিতাড়িত করে দিচ্ছি, যেন হচ্ছে তোমাদের আর আমাদের ক্লাসে উপস্থিত না হতে হয়, ঠিক আছে? এই যে আমাদের ফেসবুকে আসো, আমাদের হচ্ছে 7:30টায় ক্লাস, 7টায় ক্লাস, অথবা হচ্ছে টেকনিক্যাল কোনো ইস্যুর কারণে আমাদের হচ্ছে একটু পিছাও, এই সেই কাহিনী করে আমরা হচ্ছে এই গত 10 মাসে আমরা হচ্ছে আমাদের যেই জার্নি ছিল সেই জার্নি হচ্ছে আজকে এন্ড করলাম। এবং আমরা কি করলাম বলতো, আমরা হচ্ছে এখানে অফিসিয়ালি আমরা হচ্ছে সাইন আউট করলাম। ওই দিন হচ্ছে আমরা আমাদের পেইড কোর্স থেকে আমরা আমাদের সব ধরনের সব কিছু সাইন আউট করছি, যদিও আমাদের সব ধরনের সেবা চালু আছে, বাট আমরা আমাদের ফ্রি কোর্স কিংবা হচ্ছে আমরা আমাদের ফেসবুকে যেই সার্ভিসটা দিতাম সেটা থেকে আমরা হচ্ছে কি সাইন আউট করলাম এবং তোমাদেরকে বিদায় জানালাম, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে? শেষ ওয়ালাইকুম আসসালামটা এখনই জানিয়ে ফেললাম, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম এবং আসসালামু আলাইকুম।